জয় হিন্দ এবং শুভ সন্ধ্যা। আমরা আজকে সমবেত হয়েছি, এখানে সবাই একসাথে এসেছি কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে। আগামীকাল অর্থাৎ 26শে জুলাই দিনটি আমাদের ভারতবর্ষের সামরিক ইতিহাসে আমরা একটি বিশেষ দিন হিসেবে গণ্য করি। 1999 সালের পর থেকে এই দিনটিকে আমরা কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করে থাকি। এবং আমরা গত 3 বছর যখন মূলত হিন্দি এবং ইংলিশে কার্গিলের ওপর কিছু কার্গিল যুদ্ধ এবং সেই সংক্রান্ত কিছু বিষয়ের ওপরে আমরা বার্তালাপ বলে একটি সিরিজ চালিয়েছিলাম। সেই সময় আমরা অনেকের কাছ থেকেই একটা অনুরোধ পাচ্ছিলাম যে আমরা যদি একবার খুব সাধারণ বাংলায় আলোচনা করি এবং যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধের অগ্রগতি এবং ফলাফল ইত্যাদি নিয়ে একটু আলোচনা করি। তো সেইটা ভাবতে ভাবতেই আমরা আজকের এই অনুষ্ঠানে এসে পড়েছি। এবং এখানে একটা কথা বলি যে খুব দুঃখজনক হলেও আমরা এই কাজ করতে গিয়ে একটা জিনিস দেখেছি যে অনেকেরই উদ্দেশ্য থাকে তার গ্রামের বা তার রাজ্যের বা তার গোষ্ঠী কোনো একটা কিছুর মধ্যে কে কে কার্গিলে কাজ করেছেন, কে কে যুদ্ধ করেছেন বা কেউ শহীদ হয়েছেন কিনা। আমরা মানে আমাদের নীতিগতভাবে আমরা সবসময় মনে করি যে শহীদ এবং যোদ্ধা এদেরকে কোনো জাতি, ধর্ম, বর্ণ এবং রাজ্য কোনো কিছুতেই ভেদাভেদ করা যায় না। এরা প্রত্যেকেই ভারতবর্ষের সৈনিক। তো সে কারণে এটা বোধহয় পরিষ্কার করা দরকার যে আমরা আজকে বাঙালির অবদান নিয়ে কোনো কথা বলতে বসিনি, আমরা কার্গিল যুদ্ধের গল্প শুনতেই আজকে এখানে বসেছি। আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে এই ব্যাপারে আমাদের কিছু বলার জন্য যারা আমাদের সঙ্গে আছেন, মুম্বাই থেকে আমাদের সঙ্গে আছেন লেফটেন্যান্ট রাজীব ঘোষ। রাজীব দার সঙ্গে আমরা বছর 3 আগে পরিচিত হয়েছি এবং আমরা হয়তো অনেকেই জানি যে 4 জাট যে ইনফ্যান্ট্রি ইউনিটটি, এরাই কার্গিল যুদ্ধের বজরং টপে প্রথম যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হয়। রাজীব দা সেই ইউনিটেরই অফিসার ছিলেন। তাই আজকে আমরা রাজীব দার কাছে মূলত ইনফ্যান্ট্রির যে অগ্রগতি এবং যা ইনফ্যান্ট্রির কিছু কার্যকলাপ সম্পর্কে শুনব। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন অবসরপ্রাপ্ত একজন বিমান বাহিনীর সৈনিক শ্রী বিভাস রায়চৌধুরী। বিভাস দা বাংলায় সামরিক সাহিত্য বা মিলিটারি লিটারেচার তৈরিতে নিরলসভাবে কাজ করে চলেছেন এবং কার্গিল যুদ্ধে এয়ারফোর্সের যে অবদান তা নিয়ে বিভাস দা কার্গিলের আকাশে বলে একটি বই লেখেন এবং টিম দেশের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে বইটির যে প্রকাশ হয়েছিল সেই অনুষ্ঠানে বিভাস দা আমাদের সামিল করেছিলেন। আমরা 2020 সালের জানুয়ারি মাসে ঠিক কোভিড কবলে পড়ার কয়েক মাস আগে আমরা শেষ যে গ্যাদারিং করতে পেরেছিলাম সেটা বিভাসদার কার্গিলের আকাশের কল্যাণেই। তাই আজকে আমাদের এই দুজন অত্যন্ত প্রিয় দাদা এবং তারা সামরিক বাহিনীর দুটি বাহিনীতে ছিলেন, তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথম রাজীবদার কাছেই আসব। দাদা, আমাদেরকে একটু বলুন যে কার্গিল যুদ্ধের শুরুটা কিভাবে, কিভাবে ইনফ্যান্ট্রির যে ইউনিটগুলো ওখানে ছিল তারা কিভাবে এই যুদ্ধটার মধ্যে জড়িয়ে পড়লেন আপনারা, সেই সম্বন্ধে প্রথমে একটু বলুন। সব থেকে প্রথমে আমি আপনাদের ধন্যবাদ বলতে চাই দ্যাট আপনারা আমাকে ইনভাইট করেছেন। অ্যান্ড আগেই আমি ক্ষমা নিতে চাই কি আমার বাংলা খুব বেশি পরিষ্কার না। তো আপনি একজন আমাকে এনেছেন আর একজন বিশ্ববাবুকে এনেছেন যিনি কি বাংলা হি ইজ আ এক্সপার্ট রাইটার ইন বাংলা। তো আজকের ডিসকাশনটা এটাতেই ব্যালেন্স হয়ে যাবে। তো সব থেকে আগে আমি দেশের টিমকে এই কার্ডের জন্য থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমেম্বারিং মি এভরি ইয়ার এই কার্গিল বিজয় দিবসের উপলক্ষে।
এখন আমি অনুষয়া তোমার কোয়েশ্চেনের আনসার দেব। আর্মি যেরকম ইনফ্যান্ট্রি থাকে, আর্টিলারি থাকে, আর্মার্ড কোর থাকে, মেকানাইজড ইনফ্যান্ট্রি থাকে, সিগন্যালস থাকে, ইঞ্জিনিয়ার্স থাকে, অনেক বিভিন্ন বিভিন্ন রকমের আলাদা আর্মস থাকে। সব আর্মসের একটা রোল থাকে। ফর এক্সাম্পল মেডিকেল কোরের রোল হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া, ওষুধ পৌঁছানো, ইভ্যাকুয়েট করা ক্যাজুয়ালিটিকে, ট্রিটমেন্ট দেওয়া, আর্মির পিস টাইমে আর্মির ফিটনেস স্ট্যান্ডার্ডকে মেনটেন রাখা, ট্রিটমেন্ট দেওয়া। যেরকম আর্মি সার্ভিস কোরের কাজ হচ্ছে ট্রান্সপোর্টেশন দেওয়ার, রাশন পৌঁছানো। তো সেরকম সবার এক একটা কাজ থাকে। তো কিছু আর্মস থাকে যারা কম্ব্যাট আর্ম হয়, কিছু আর্মস হয় ওরা কম্ব্যাট সাপোর্ট আর্ম হয়, আর কিছু আর্ম হয় ওরা সাপোর্ট আর্ম হয়। যেরকম যারা লজিস্টিক সাপোর্ট দেয় ওরা সাপোর্ট আর্মস হয়, যারা কমিউনিকেশনস দেয় या যারা ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দেয় ওদের কম্ব্যাট সাপোর্ট আর্ম বলে। আর যারা অ্যাকচুয়ালি গিয়ে লড়াই করে ওদের কম্ব্যাট আর্ম বলা হয়, যার মধ্যে প্রাইমারি ইট ইজ ইনফ্যান্ট্রি, আর্মার্ড, মেকানাইজড ইনফ্যান্ট্রি অ্যান্ড আর্টিলারি। তো এখন আর্টিলারির রোল হচ্ছে ওরা এনিমির উপরে দূর থেকে বড় বড় যা কামান বলে, যেরকম বোফোর্স, উইচ ইজ ভেরি কমন টু এভরিবডি, সবাই বুঝবে। ওরা দূর থেকে অ্যারাউন্ড 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 30 কিলোমিটার থেকে যে এনিমি যেখানে থাকে টার্গেটের উপরে ওরা গোলাবারি করে, যেটাকে সফটেনিং অফ দি টার্গেট বলে। অ্যান্ড ইনফ্যান্ট্রি হচ্ছে যারা যারা এনিমি যদি কোনো জায়গায় দুশ্মন থাকে, এনিমি থাকে, ওটাকে ইনফ্যান্ট্রি physically goes, assaults and evicts the enemy. And in case of defensive operations, infantry is the arm which যারা ওই গ্রাউন্ডটাকে হোল্ড করে, যারা ওই গ্রাউন্ডটাকে হোল্ড করে। তো ইনফ্যান্ট্রির কাজ হচ্ছে গ্রাউন্ড হোল্ড করা, ডিফেন্ড করা, या অ্যাটাকিং রোলে ফিজিক্যালি গিয়ে অ্যাটাক করা। মানে নিজে ধরো এনিমি কোথাও ডিপ্লয়েড আছে একটা পাহাড়ির উপরে, তো ইনফ্যান্ট্রি উইল physically go and assault, do hand to hand fight and evict oblique kill the enemy and occupy that captured territory. So ইনফ্যান্ট্রির কাজ, আমি অন্যদের কাজের আমি অন্য মানে আই অ্যাপ্রিসিয়েট সবার কাজ খুব ইম্পর্টেন্ট, বাট যুদ্ধতে দি কুইন অফ দি ব্যাটল যেটাকে বলে ওটা হচ্ছে ইনফ্যান্ট্রি, হু ফিজিক্যালি গো অ্যান্ড ক্যাপচার দ্য গ্রাউন্ড। সো আমি হচ্ছি 4 জাট রেজিমেন্ট থেকে। তো আমরা কার্গিলে ডিপ্লয়েড ছিলাম। এখন কি হয়েছিল, বিফোর অফ বিজয়ের আগে লাইন অফ কন্ট্রোল যেটা আমাদের আছে পুরো দেশের, লাইন অফ কন্ট্রোলকে ডিফেন্ড করার জন্য ফিজিক্যালি ইনফ্যান্ট্রি ইউনিটস ডিপ্লয়েড থাকে। তো যেখানে কার্গিল সেক্টর আছে ওখানেও ইনফ্যান্ট্রির 4-5টা ইউনিট ডিপ্লয়েড ছিল আন্ডার 1-to-1 ইনফ্যান্ট্রি ব্রিগেড গ্রুপ। তো আমার ইউনিট 4 জাট আমরাও ওখানে ডিপ্লয়েড ছিলাম। উই ওয়ার হোল্ডিং দ্য গ্রাউন্ড। অ্যান্ড যখন লাইন অফ কন্ট্রোলে ডিপ্লয়েড থাকো তো একদিকে আমরা আছি, জাস্ট অন্যদিকে পাকিস্তানিরা আছে। দের ইজ আইবল টু আইবল কন্ট্যাক্ট। মানে এমন পোস্টও আছে যেখানে the enemy is hardly 200 meters from you. তো আমাদের ইউনিট ওখানে ডিপ্লয়েড ছিল। কাকসার বলে একটা জায়গা আছে, যখন তোমরা দ্রাস থেকে কার্গিলের দিকে যাও তো রাস্তায় কাকসার পড়ে। আর কাকসার খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল, কেন কি কাকসারে এরিয়ায় যে লে শ্রীনগর রোড আছে ওর উপরে এনিমি ডাইরেক্ট ফায়ার করতো। তো আমাদের যত ভেহিকল মুভমেন্ট আছে, যত অ্যাডমিনিস্ট্রেটিভ या অপারেশনাল কনভয়েস আছে, ওর উপরে পাকিস্তানিরা ডাইরেক্ট ফায়ার করতো। তো যখন ওরা ডাইরেক্ট ফায়ার করতো আমরা ওদের জবাবি ফায়ার করতাম, তো ওদের ফায়ারিংটা থামানোর জন্য।
তো তাই জন্য আমাদের ওই এরিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তো ইনফ্যান্ট্রির মোটামুটি এটা রোল। এখন বলতে গেলে তো আই ক্যান টেক আওয়ার্স এন্ড আওয়ার্স টু এক্সপ্লেন, বাট মোটামুটি দিস ইজ হোয়াট ইনফ্যান্ট্রি ডাজ। ওরা ফিজিক্যালি গিয়ে গ্রাউন্ড অকুপাই করে আর গ্রাউন্ড ডিফেন্ড করে আর ক্যাপচারও করে। Yeah, I'm done. You can ask the next question. ওকে, আমরা একটা কথা আমাদেরকে বলুন দাদা, যে আপনার যে ইউনিট, মানে আপনারা একদম মানে এলওসিতেই পোস্টেড ছিলেন, এবং প্রথম কিভাবে আপনারা জড়িয়ে পড়লেন, মানে সৌরভ কালিয়ার যে ট্রুপটা যায় এবং তারপরে তাদের জন্য অমিত ভরদ্বাজের যে ট্রুপটা যায়, এদের সম্পর্কে যদি একটু কিছু বলেন। আমাদের ইউনিট যখন যেখানে ডিপ্লয়েড ছিল কার্গিলে 121 ইনফ্যান্ট্রি ব্রিগেডে, ওখানে ওখানে আমাদের একদিকে ছিল 16 গ্রেনেডিয়ার্স আর অন্যদিকে ছিল 10 গড়ওয়াল। তো আমাদের আর 16 গ্রেনেডিয়ার্সের মাঝখানে একটা খুব লম্বা একটা ওপেন একটা প্যাচ ছিল যেটা অকুপাইড ছিল না। আর ওখানে কার্গিলে এমন টেরেন, এত উঁচু উঁচু হাইটস, এত বরফ পড়ে কি ওটা ইট ওয়াজ আ আন্ডারস্ট্যান্ডিং, আনরিটেন আন্ডারস্ট্যান্ডিং বিটুইন পাকিস্তান এন্ড আস কি এখানে ওদেরও ট্রুপস নেই আমাদেরও নেই, বিকজ ওটা খুব ইনহসপিটেবল টেরেন ছিল। তো গ্যাপ ছিল দুটো ইউনিটের মাঝখানে, বেশ বড় গ্যাপ ছিল বিটুইন 16 গ্রেনেডিয়ার্স এন্ড বিটুইন 4 জাট। তো আমাদের যে লাস্ট পোস্ট ছিল ওখানে, ওটার নাম ছিল বজরং পোস্ট। তো ওখানে কি হতো, একটা আনরিটেন আন্ডারস্ট্যান্ডিং ছিল বিটুইন পাকিস্তানিজ অ্যান্ড ইন্ডিয়ানস, যে কিছু কিছু পোস্ট ছিল যেটা উইন্টারে ওরাও খালি করতো, আমরাও খালি করতাম। কেন কি ওখানে কি হয়, ওখানে এত বরফ পড়ে কি মুভমেন্ট বন্ধ হয়ে যায়। তো কোন পোস্ট কত হাইটে আছে, কত হাজার ফুটে আছে, ওই হিসাবে ওদের জন্য অ্যাডভান্স উইন্টার স্টকিং হয়, ওদের পুরো রাশন স্টক করে রাখা হয়। গরমকালে স্টকিং এর কাজ হয়, আমরাও করি, পাকিস্তানিরাও করে, এভরিবডি নোজ হাউ থিংস ফাংশন। তো ওখানে যে পোস্টগুলো ছিল, আমাদের একটা পোস্ট ছিল বজরং পোস্ট, ওটাকে আমরা উইন্টার্সে ভেকেট করে দিয়েছিলাম। অ্যান্ড ওটা মানে ওটা প্রত্যেক উইন্টারই ভেকেট হতো, ইট ওয়াজ নাথিং নিউ। তো in May 1999 बटालिक इंट्रूजन डिटेक्ट হয়েছিল। পাকিস্তানি ওয়াজ সিন ইন বটালিক। দ্রাসে ইন্ট্রুশন ডিটেক্ট হয়েছিল। তো সিন্স আমাদের আর 16 গ্রেনেডার্স এর মাঝখানে খুব লম্বা গ্যাপ ছিল, 16 গ্রেনেডার্স এর ব্যাটালিয়ন হেডকোয়ার্টার দ্রাসেই ছিল। তো আমাদের তখন বজরং পোস্ট ওয়াজ আ সেকশন পোস্ট। সেকশন পোস্ট মানে ওর মধ্যে 10 জন থাকে। আর বজরং পোস্টের হেডকোয়ার্টার ছিল 5299 বলতো ওই পোস্টটাকে। ওখানে ও কোম্পানি হেডকোয়ার্টার আর একটা প্লাটুন স্ট্রেংথ থাকতো। তো কোম্পানি কমান্ডার 5299 থাকতো, তো অ্যান্ড একটা সেকশন বজরঙ্গে থাকতো। তো তখন সৌরভ কালিয়া ওয়াজ দি অফিশিয়েটিং কোম্পানি কমান্ডার, আই ওয়াজ দি অ্যাকচুয়াল কোম্পানি কমান্ডার, বাট আমি কিছু দিনের জন্য ছুটি গেছিলাম, তো ও আমাকে এসে রিলিভ করেছিল ওখানে। তো ওই পোস্টটা খালি ছিল। তো সৌরভকে, আমাদের যে কমান্ডিং অফিসার আছে, উনি সৌরভকে বললেন কি ইউ গো অ্যান্ড রিঅকুপাই বজরং and be very careful because intrusion has been detected in Batalik and Dras, so enemy might be present in Bajrang or nearby areas. তো সৌরভ একটা পেট্রোল নিয়ে বজরংকে রিঅকুপাই করতে গেছে। and Bajrang 5299 থেকে বজরং যেতে হলে you have to climb down a hill, then go up and climb up another hill. মানে বজরং আর 5299 একটাই হিলের আলাদা আলাদা স্পারে ছিল। তো ওকে নিচে নেমে আবার ক্লাইম্ব করে উপরে যেতে হতো। তো ও নিচে নেমে আবার উপরে ক্লাইম্ব করে গেছে। আর ওখানে কি হয়, ওখানে উইন্টার্সে এত বরফ হয়, এত বরফ হয়, এন্ড ইট ইজ অল সফট স্নো, ইট ইজ নট আইস। সিয়াচিনে কি হয়, আইস আছে, গ্লেশিয়ার আছে, ওটা শক্ত।
মানে ইউ ক্যান ওয়্যার ক্র্যাম্পন্স এন্ড ওয়াক অন ইট, বাট এখানে বরফ একদম সফট থাকে, ইউ কান্ট ইভেন ওয়াক অন ইট। মানে ইউ হ্যাভ টু বিট দ্য ট্র্যাক, মেক আ প্রপার ট্র্যাক অ্যান্ড দেন গো, নাহলে ইউ আর লিটারালি পুশিং, ইউ আর যেরকম কাদায়, যেরকম ইফ ইউ ওয়াক ইন কাদা, তো ওরকমই হবে, ওর থেকেও বেশি দিক্কত হয় ওয়াক করতে, কেন কি তোমাকে হাইটে উঠতে হবে, এন্ড হাওয়া উড়ে উড়ে বরফ এদিকে এদিকে হয়ে যায়, তো কোথাও কোথাও অনেক বেশি বরফ আছে, কোথাও কোথাও কম আছে, তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এন্ড যখন একটা নতুন রাস্তা তৈরি করো তখন আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো সিন্স সৌরভ ওয়াজ গোয়িং আফটার, হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু গো আফটার সো মাচ অফ স্নোফল, তো অনেক বরফ ছিল, ওরা কোনো রকমের রাস্তা বানিয়ে বানিয়ে বজরং পৌঁছেছে। অ্যান্ড ওখানে কি হয়, সিন্স এত বেশি হাইট, তো হিউম্যান হিউম্যান এন্ডিওরেন্সের ক্ষমতা কমে যায়, তোমার বডির যে যে পাওয়ার আছে ওটা অনেক অনেক কমে যায়, বিকজ অফ অক্সিজেন কম থাকে, খিদে পায় না। তো মানে যদি তুমি 100 মিটার হাঁটো মনে হবে 1 কিলোমিটার হেঁটে এসছো, তো ওইরকম হয়ে যায়। তো ওরা যখন উপরে পৌঁছেছে, then they were captured by the Pakistanis. So they were captured by the Pakistanis. But how many Pakistanis were there, we don't know. But they were in, ওরা ভালো সংখ্যায় ছিল, কেন কি আমাদের পেট্রোলে 6-7 জন ছিল, আর সব ভালো ট্রেন্ড সোলজার অ্যান্ড ভেরি ফিট বয়েজ। সো দে ওয়ার অল ক্যাপচার্ড। তো যখন ওদের পেট্রোলটা হারিয়ে গেল, ক্যাপচার হয়ে গেল, আমরা জানতে পারিনি কি ওরা ক্যাপচার হয়ে গেছে, আমরা ভেবেছি কি ওরা they've gone missing, and ওখানে যদি মিসিং যায় তাহলে ও এলওসি পার করেই যাবে। তো দেন another patrol was tasked in which Amit Bharadwaj was sent to retrieve Saurabh's patrol. তো অমিত ভারদ্বাজ যখন বজরঙ্গের ও ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে এসছে পেট্রোল পার্টি নিয়ে, আর ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে বজরং অবধি পৌঁছাতেই যারা অনেকবার গেছে ওদের জন্য ইট ইউজ টু টেক 6-7 আওয়ার্স, যারা অনেকবার যায়নি ওদের জন্য ইট ইউজ টু টেক 13-14 আওয়ার্স, আর আর স্নোতে ওই টাইমটা ডাবল করে নাও। তো তাও ওরা ওরা এসছে ওর পেট্রোল। আর যখন মাউন্টেনে, when you move in mountains, if you have a একটু যদি বড় বডি অফ ট্রুপস থাকে তাহলে টাইম আরো বেশি লাগে, যদি 4-5 জন আছে তো টাইম কম লাগবে, যদি 30-40 জন আছে তো ওপেন আপ হয়ে যাবে, আরো বেশি টাইম লাগবে। তো সিন্স আমাদের একটু ডাউট হয়েছিল কি হয়তো ওখানে পাকিস্তানি আছে কি না, আমরা জানতাম না, তো সৌরভের পেট্রোলে বেশি জন ছিল না, 6 জন ছিল, তো অমিতের পেট্রোলে একটু বড় পেট্রোল পাঠানো হয়েছে, সো দ্যাট দে হ্যাভ সাম ডিফেন্স পোটেনশিয়াল, মানে ইন কেস ইফ they have to fight, they have that requisite amount of manpower and firepower to fight back the enemy. তো যখন ওরা বজরঙ্গের কাছাকাছি পৌঁছেছে, তো পাহাড়ে কি হয়, পাহাড়ে যারা যারা অ্যাটাকার, যারা অ্যাটাক করছে উপরে উঠে, দে আর অলওয়েজ এট এ ডিসঅ্যাডভান্টেজ, কেন কি যারা ডিফেন্ড করছে ওরা তোমাদের দেখতে পাচ্ছে, they are static, they are well embedded in their defenses, they have sighted their weapons, they have sight ওরা weapons, সরি আমার মাঝে মধ্যে কেন কি বাংলায় বোঝাতে গেলে আমি ঠিক করে বোঝাতে পারবো না। নো প্রবলেম দাদা, দাদা বি কমফোর্টেবল, কোনো ব্যাপার না, আপনি বলুন। ওদের ওয়েপন্সও সাইটেড থাকে, কোথা থেকে এনিমি আসবে ওরা যখন পাহাড়ে ডিপ্লয়েড থাকো, তো any soldier who's got basic training can make out that কোথা থেকে এনিমি আসতে পারে, especially a big group of people. তো ওখানে ওরা ওয়েপন সাইড করে রাখে, মাইন্স লাগিয়ে দেয়, তো যারা ডিফেন্ড করছে ওদের জন্য সবসময় অ্যাডভান্টেজেস থাকে। তো এখন পাকিস্তানিজরাও বজরঙ্গেও ছিল আর আশেপাশেও জায়গায় ছিল, তো ওরা ওখানে দেওয়ার একটা অ্যাডভান্টেজেস পজিশন। আর আমাদের যে পেট্রোল, যে বজরং যাওয়ার রাস্তা ছিল ওটা এমন ছিল কি অনেক দূর থেকে ইউ কুড অবজার্ভ, আর যখন বরফ থাকে দিনের বেলায় তো ছেড়ে দাও, রাত্রির বেলায়ও একদম মানে দিনের বেলায় মতন মনে হয়, এনি কাইন্ড অফ মুভমেন্ট ইউ ক্যান মেক আউট ফ্রম 500-600 মিটার্স, কেন কি একদম সাদা, তো তোর মধ্যে যদি কিছু হরকত হয় বোঝা যায়। অ্যান্ড তো
ওখানে যখন অমিতের পেট্রোল অ্যাপ্রোচ করছিল ওদের উপরেও হেভি ফায়ারিং এসছে, আর ওই ফায়ারিং এ অমিত আর আমাদের ইউনিটের হাওলদার রাজবীর আর একজন ছিল সুরেশ, সরি নরেশ, তো হি ওয়াজ ইনজার্ড। তো অমিত আর রাজবীর they were martyred on the spot, and rest of the patrol were, a lot of people got injured and all. Ora they had to withdraw because they could not make a headway. So when they withdrew, Amit and Rajveer were leading the patrol. So when they withdrew, Amit and Rajveer were injured. They did not come back with them. তো এরা যখন ওদেরকে রিট্রিভ করতে গেছে, পাকিস্তানিরা এত হেভি ফায়ারিং করেছে কি ওদের রিট্রিভও করতে দেয়নি। তো Amit's body we retrieved almost after 60 days. Almost. His body was retrieved on I think 10th July. 15th. Whereas this incident is of 14th, 15th of May. So, and Saurabh and his patrol, ওদের body of Pakistanira 9th June ফেরত দিয়েছিল from post 43. And we all know what the condition was of the bodies, that the entire world knows. So this is what happened. তারপরে আমরা কি করেছি, ওই বজরং আমরা জানতে পেরেছি কি বজরং এ the enemy presence is there. Bajrang and one more neighboring place called Kathi, who could observe our movement and all. So এখন it was very difficult to go and evict them from there because they were at a much advantageous position. So আমরাও যত আশেপাশের হাইটস ছিল আমরা ওই হাইট গুলো অকুপাই করে ওদের ডমিনেট করতে শুরু করি। and 5299 টপ কেও আমরা অকুপাই করে নিয়েছি ওখান। and in this bargain there was a lot of firefight between enemy and us. We both sides had heavy losses. We also had heavy losses. ওদেরও অনেক losses হয়েছে। Then we finally evicted the enemy on 10th of actually July, but that day there were orders of withdrawal also. So by the time we reached the posts and all, we did not find much of resistance because most of the people had withdrawn. But little bit of resistance was there, which we cleared. And then we were told to exploit when in the battle যখন জায়গা ক্যাপচার করো তো ওখানেই ধরে থাকে বসে থাকো না, আর একটু আগে গিয়ে অবধি এক্সপ্লয়টেশন করো, কি আগে অবধি যদি এনিমি থাকে ওটাকে ক্লিয়ার করে দাও। কেন কি ওই যে পোস্ট বজরং ছিল দ্যাট ওয়াজ ব্যাং নট অন দি লাইন অফ কন্ট্রোল, ইট ওয়াজ স্লাইটলি বিহাইন্ড দ্য লাইন অফ কন্ট্রোল। বিহাইন্ড বিকজ নো পোস্ট একদম লাইনের উপরে তো হয় না, ওদেরও পিছনে হয় আমাদেরও পিছনে হয়। তো এক্সপ্লয়টেশন মানে পুরো চেক করে নাও কি লাইন অফ কন্ট্রোল অবধি ওরা বেরিয়েছে কি না। প্লাস আমাদের আর 16 গ্রেনেডের মাঝখানে যে এরিয়ার গ্যাপ ছিল আমরা ওখানেও গিয়ে পুরো চেক করে এক্সপ্লয়েট করে কি ওখানে এনিমি আছে কি না। ওখানেও বিশাল একটা ক্যাম্প পেয়েছিলাম আমরা, which was abandoned by them by then. But after Kargil war, all these winter vacated posts, all these areas which were not occupied, ওই সব কটাকে অকুপাই করে নেওয়া হয়েছে। এখন কোনো উইন্টার ভেকেটেড পোস্ট নেই আর কোনো আনঅকুপাইড এরিয়াও নেই। কেন কি অফিজের পরে অনেক বেশি ফোর্সেস ওখানে পাম্পিং করা হয়েছে। যেখানে একটা ব্রিগেড ছিল ওখানে এখন একটা ডিভিশন আছে, which is one division has 4 brigades. At places it has 3 brigades, at places it has 4 brigades also. So ওখানে এখন একটা ডিভিশন হয়ে গেছে, which most of us know. তো এখন ওখানে অনেক বেশি হেভি ডিপ্লয়মেন্ট। আর কি হয়েছিল 1980s এর পরে কার্গিল থেকে কোনো এনিমি ইনফিল্ট্রেশনও হতো না, কোনো সেরকম ফায়ারিংও খুব বেশি হতো না, অ্যান্ড পুরো প্রায়োরিটি সিয়াচিনকে দেওয়া হতো। তো কার্গিল ওয়াজ নট এট অল মাচ অফ আ প্রায়োরিটি। Of Vijay's pore Kargil has been given equal priority like Siachen. So a lot of more facilities like better clothing, better ration, everything was pumped in after Of Vijay. Because আমি Of Vijay's আগেরও একটা winter কেটেছি, winter cut off post Of Vijay's পরেও কেটেছি, মানে 1998 winters I was there, 99 winters I was there. But
দুটো উইন্টারে অনেক জমিন আসমানের ফারাক ছিল। 98-এ আমাদের কাছে এত ইকুইপমেন্ট, এত রাশন, এত মানে we were not that much well equipped, but 99 winters we were super equipped. So this is in generally little bit of the initial story. দাদা এখানে আমি একটুখানি আপনাকে বলবো সবাইকে বলতে যে আপনার মায়ের নামে আপনি একটা ওখানে পোস্ট করেছেন, প্লিজ ওটা একটু শেয়ার। আমি যে পোস্টে ছিলাম ওটার নাম বজরং ছিল। তো আমরা বজরঙ্গের আগে গিয়ে অনেক ডিফিকাল্ট একটা দুটো পোস্ট বানিয়েছিলাম, সো দ্যাট একদম মোটামুটি এলওসির কাছাকাছি একদম, কিন্তু ওই এরিয়াটা এমন ছিল যেখানে পাহাড়ে মানে আপনি যদি ইট ইজ আ ব্লেড এজেড রিজ, ইট জাস্ট লুকস লাইক আ ব্লেড, মানে জায়গাই নেই উপরে। তো ওখানে আমরা দুটো পোস্ট বানিয়েছিলাম বজরঙ্গের আরো আগে, একটা নাম ছিল লিফ বাম, আর একটা পোস্ট একদম আগে যেটা ছিল ব্যাং অন দি এলওসি, ওর নাম ছিল অনিতা পোস্ট, which I established. So that post I named Anita because my mother's name was Anita. So that post was established, আমার মার নামের উপরে ওই পোস্ট ছিল। So that is minimum I could do for my mother in my life. আমরা এবারে একটু বিভাসদার কাছে আসি। প্রথমত আমি একসঙ্গে আপনাকে দুটো জিনিস বলবো। একটা হচ্ছে কার্গিল যুদ্ধের একটু ইতিহাস, আমরা একটু পেছনে যাব, এবং এয়ারফোর্সের প্রয়োজনটা এলো কেন, এই দুটো জিনিস আপনি একটু আমাদেরকে বলুন। প্রথমে স্যার আমি একটু কর্নেল ঘোষ স্যারকে ধন্যবাদ জানাবো। বাংলাতে এত সুন্দরভাবে কোনো আর্মি অফিসারকে আমি যুদ্ধের এই সমস্ত ব্যাপারগুলো, স্পেশালি দ্য রোল অফ ইনফ্যান্ট্রি, কাউকে শুনিনি এত সুন্দরভাবে বোঝাতে। অধিকাংশ বাঙালি মনে একটা প্রশ্ন যে আর্মি সম্বন্ধে কি হয়, কি মানে একটা ধোঁয়া আসার মধ্যে দিয়ে আমরা থাকি সবসময়। খুব ভালো লাগলো স্যার। এবারে তো অনুসার প্রশ্নটাই আসি। কার্গিল যুদ্ধের ইতিহাস যদি আমরা দেখি, এটাকে আমরা শুরু করতে পারি 1947-এর দেশভাগের পর থেকেই। কারণ কাশ্মীর নিয়ে যে ডিসপিউট, আজ প্রায় 70-75 বছর ধরে এই যুদ্ধটা চলছে। পৃথিবীর ইতিহাসে অন্যতম লম্বা চলতে থাকা যুদ্ধের মধ্যে এটা একটা পড়ে। আমরা ইউরোপের ইতিহাসে পড়ি একটা 100 ইয়ার্স ওয়ার, কিন্তু 100 ইয়ার্স ওয়ারে বোধহয় এরকম কন্টিনিউয়াস যুদ্ধ হয়নি যেটা আমাদের কাশ্মীরে হয়ে আসছে, মানে কন্টিনিউয়াস ফায়ারিং। ঘোষ স্যার আরো ভালো বলতে পারবেন যে যুদ্ধ শুধু ডিক্লেয়ার করা না, যুদ্ধ প্রতিদিনের যুদ্ধ, যে কোনো সময় ফায়ারিং হতে পারে, ওরাও ফায়ারিং করতে পারে, আমরাও ফায়ারিং করতে পারি। মানে যারা বর্ডারে ডিউটি করে তাদের কাছে প্রত্যেকটা দিন একটা নতুন চ্যালেঞ্জ। একটা দিন শেষ হওয়া মানে হি গেটস আ রিলিফ, একটা বড় নিঃশ্বাস নেয় যে আজকের দিনটা আমি বেঁচে আছি। এই ধরনের যে টেনশন একটা যে মানে যুদ্ধক্ষেত্রে কিংবা একটা বর্ডার এরিয়ায় থাকে, কাশ্মীর তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরে চলে আসছে এই যুদ্ধটা। কাশ্মীর যুদ্ধের মানে স্পেশালি কার্গিল যুদ্ধের ব্যাপারটা নিয়ে আমরা যদি আরেকটু ঐতিহাসিক তথ্যগুলো ঘাটাঘাটি করি, দেখবেন 48 সালে মানে 47 থেকে 48-এর মধ্যে যখন পাকিস্তান আর্মি তাদের ওই যে কাওয়ালি ওদেরকে নিয়ে যখন ওরা প্রথমে ঢোকে, যখন কাশ্মীর তখনও ইনস্ট্রুমেন্টেশন অফ অ্যাক্সেশন সই করেনি, সেই অবস্থাতে যখন আমরা যুদ্ধে নামি, রাজা সই করলো, তারপরে ইন্ডিয়ান আর্মি গেল, সেই গল্পগুলো আমরা সমস্ত বইয়ে পড়েছি, সিনেমাতেও দেখেছি প্রচুর। যুদ্ধ কিন্তু তখন মনে করলাম যে আমরা ইউএন এর আন্ডারে গিয়ে হয়তো যুদ্ধটাকে থামিয়ে দিতে পারলাম। অ্যাকচুয়ালি সেটা কিন্তু সিজ ফায়ার ছিল, পিস এগ্রিমেন্ট ছিল না। সিজ ফায়ার বলা হলেও কিন্তু ফায়ার সিজ হয়নি, চলতে থাকে। 65 সালে যুদ্ধ যখন শুরু হয়, পাকিস্তানের লক্ষ্য ছিল কাশ্মীর, সেটাও কোনো রকমে যখন ঠেকানো গেল, তারপরে 71 সালের যুদ্ধে কিন্তু কাশ্মীরে কোনো যুদ্ধ হয়নি। 71 সালের যুদ্ধটা আমাদের মূলত সেন্টারেড ছিল বাংলাদেশের দিকে এবং কিছুটা পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এই বর্ডারটার দিকে। কাশ্মীরে কিন্তু সেই সময় পাকিস্তান খুব একটা বেশি ঝামেলা করার সুযোগ পায়নি। তারপরে 82, 83, 84 সালে সিয়াচিন নিয়ে যখন গন্ডগোলটা শুরু হয় এবং সিয়াচিন থেকে যখন পাকিস্তান পিছনে হটে, সেই সময় থেকে পাকিস্তানের ভেতরে একটা ইচ্ছে ছিল যে আমাদেরকে তো প্রথম ওদের টার্গেট তো ছিল সিয়াচিনটাকে দখল করা, এবং সিয়াচিন থেকে যেহেতু সেই সময় ওরা দখল করতে পারেনি, এটা একটা লং টার্ম প্রজেক্ট ছিল ওদের, যে সামহাও
ইন্ডিয়ান আর্মির যে সাপ্লাই সেইটাকে বন্ধ করতে হবে, এবং বন্ধ করতে গেলে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সহজ পাকিস্তানের দিক থেকে যেটা করা সেটা হচ্ছে কার্গিল হাইওয়ে, যেটা লে শ্রীনগর হাইওয়ে, সেইটাকে ক্যাপচার করা। কার্গিল যুদ্ধের শুরুর যে কোনো যুদ্ধ শুরু হতে গেলে তো একটা ইনস্টিগেশন লাগে। পাকিস্তান আর্মির কাছে সবচেয়ে বড় ইনস্টিগেশন ছিল ওইটা, যে যদি কোনোভাবে আমরা ওই কার্গিল লে হাইওয়ে দখল করতে পারি তাহলে আমরা সিয়াচিন গ্লেসিয়ারটাকে নিজেদের কন্ট্রোলে আনতে পারবো, এবং ওরা শুরু করেছিল ওইভাবেই। তারপরের ঘটনাটা তো আমরা সবাই শুনলাম কর্নেল ঘোষের কাছ থেকে। এখন বর্তমান ইয়েটা যেটা কাশ্মীরের যে রিসেন্ট যে গত 2-3 বছরের ভেতরে যে পলিটিক্যাল যে চেঞ্জ গুলো এসছে, তাতে আমাদের সবার নজর কিন্তু ওখান থেকে সরে গেছে। আমরা আজকাল আর কোনো খবর সিয়াচিন নিয়ে পড়ি না, আমরা আর কোনো খবর কার্গিল নিয়ে পড়ি না। এখন আমরা সবাই 370 কিংবা অন্য কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু থ্রেট এখনো আছে। যে কোনো মুহূর্তে ওটা একটা অনেকটা এখন ওই ধামাচাপা দেওয়া কিংবা ঘুমন্ত আগ্নেয়গিরির মতো অবস্থা, যে কোনো সময় ওখান থেকে সমস্যা শুরু হতে পারে। তো ইতিহাসের সঙ্গে আমি বর্তমানটাকে জাস্ট মেলানোর চেষ্টা করছি যে এটা কার্গিল কিংবা কাশ্মীরের যুদ্ধ কিন্তু আমাদের ইতিহাস না, ওটা আমাদের আজকের দৈনন্দিন যে সমস্যা ভারতবর্ষে, তার মধ্যে ওটা একটা সমস্যা এবং এখনো বেঁচে আছে সেই সমস্যাটা, ওটা এখনো কিন্তু ধামাচাপা পড়েনি। আর অনুসর যে সেকেন্ড কোশ্চেনটা, সেটা হচ্ছে এই যুদ্ধে এয়ারফোর্সের কি রোল ছিল। প্রথমে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা একটা এমন ধরনের ব্যাটলফিল্ড যে ব্যাটলফিল্ডে যুদ্ধ করার জন্য পৃথিবীর কোনো এয়ারফোর্স রেডি ছিল না, এখনো পুরোটা রেডি না। এই হাইটে এয়ারফোর্সের যে সমস্ত বিমানগুলো তারা কিন্তু খুব একটা কমফোর্টেবল না, অক্সিজেন লেভেল এত কম, মানে টেরেন এত টাফ। সবাই অনেকে ভাবি যে আমরা এয়ারফোর্স মানে পুরো আকাশটা তো খালি, ওখানে তো পাহাড় নেই, গাছ নেই, জঙ্গল নেই, কিন্তু অল্টিটিউড একটা খুব বড় ফ্যাক্টর মানে এয়ারফোর্সের যুদ্ধ করার জন্য। এবং এই হাইটে পৃথিবীতে এমন কোনো ব্যাটলফিল্ড নেই যেটা নিয়ে দুটো দেশ লড়ে। তার কারণ এখানে সেই ধরনের কোনো অ্যাট্রাকটিভ কিছু নেই। এমন না যে এখানে কোনো বিশাল মিনারেলস রয়েছে, কিংবা এখানে কোনো ট্রেড রুট রয়েছে, কিংবা এখানে কোনো ইন্ডাস্ট্রি আছে, কিংবা এটা কোনো এগ্রিকালচারাল ল্যান্ড, নাথিং, কোনো রিসোর্স নেই। সেই জন্য যে সমস্ত দেশ, পৃথিবীতে খুব অল্প কিছু দেশ আছে যারা ফাইটার বিমান বানায়, তারা কেউ এই অল্টিটিউডে যুদ্ধ করার মতো বিমান ডিজাইন করেনি। 98-এ যখন কার্গিল যুদ্ধ শুরু হয়, তখন এয়ারফোর্স কে সবাই বলেছিল যে কেন হেলিকপ্টার যাচ্ছে না। আমাদের যে সমস্ত ফাইটার হেলিকপ্টার গুলো আছে, ফাইটার হেলিকপ্টার গুলো মেনলি ট্যাঙ্ককে কভার করার জন্য বানানো, এবং ট্যাঙ্ক চলে প্লেন ল্যান্ডে, সেই জন্য ওদের হাইট হচ্ছে অ্যারাউন্ড 15,000 ফিট। সেখানে কার্গিলের মতো যুদ্ধক্ষেত্রে এই ধরনের হেলিকপ্টার, ফাইটার হেলিকপ্টার একেবারেই মানে কার্যকর হতে পারতো না, পারেওনি। ইভেন আমাদের যে ফাইটার এয়ারক্রাফট গুলো, সেগুলো যে খুব একটা এফেক্টিভ ছিল তাও না। পরবর্তীতে অবশ্য মিরাজ 2000 আসলো, এবং তাতে যে ধরনের লেজার গাইডেড ওয়েপন্স গুলো এসেছিল সেগুলো তো আগে আমাদের ছিল না। আসার পরে তখন জিনিসটা খানিকটা কন্ট্রোলে আসে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, আজকের দিনে কিন্তু কন্ডিশন সেরকম না। এখন বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ইকুইপমেন্টস রয়েছে সেগুলো এই অল্টিটিউডে যুদ্ধ করার জন্য যথেষ্ট সক্ষম। অনুসর। হ্যাঁ, এবার আমি আরেকবার একটু রাজীবদার কাছেই আসবো। রাজীবদার থেকে যেটা আমি জানতে চাইবো সেটা হলো যে আমাদের মানে ইনফ্যান্ট্রির যখন আমরা এগোলাম, আমাদের সঙ্গে মানে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আর্টিলারিও জয়েন করলো। এবং প্রথম দিকে মানে আমি বলতে চাইছি, ধরুন মোটামুটি তোললিং জয়ের আগে অবধি যে কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে আপনারা গেছেন, কারণ সেই সময় আপনাদের কাছে একটা পরিপূর্ণ ইনফরমেশনও ছিল না যে কতটা স্ট্রেংথ এনিমি রয়েছে, বা কতটা মানে আপনাদেরকে যেভাবে মানে প্রপার ক্লোদিং, প্রপার আর্মস, অ্যামুনেশন সব দিক থেকেই একটা অসুবিধাজনক অবস্থা নিয়ে আপনারা শুরু করেছিলেন। সেই সেই সিচুয়েশনটা একটু আমাদের ইলাবোরেটলি বলার জন্য বলবো। আমরা যখন মে মাসে ইনফিউশন ডিটেক্ট হয়, তার আগে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই। কার্গিলের অপোজিটে যে পাকিস্তানের ডিভিশন ডিপ্লয়েড আছে, ওটাকে বলে FCNA, ফোর্স কম্ব্যাট নর্দার্ন এরিয়া।
সো FCN এর যে GOC ছিল, I'm forgetting that gentleman's name, he had come as a military attaché from US. He was a Pakistani army officer, he was deployed over there. So ও আর জেনারেল মোশাররফ একটা প্ল্যান বানিয়েছিল, যত চেঞ্জ ওভার হয়, ইউনিটস রোটেট হয়, আরটি ইনফ্যান্ট্রি সবার তো দু বছরের টেনিওর হয়, 2 বছর পরে ওরা চেঞ্জ ওভার হয়, আমাদের এখানেও ওদের ওখানেও। তো আর ওই ট্রুপস যখন কেউ কাউকে চেঞ্জ ওভার করতে আসে, ওরা আসে, তারপরে অ্যাক্লিমেটাইজ করে, তারপরে নতুন ইউনিটের সাথে 21 ডেজ থাকে, তারপরে পুরনো ইউনিট ডিইন্ডাক্ট হয়। তো এই পুরো ব্যাপারটা অলমোস্ট 1.5-2 মাস লাগে। তো ওরা কি করেছে, ওদের যত চেঞ্জ ওভার হওয়ার ছিল, ওরা নতুন ফর্মেশন গুলোকে নিয়ে এসছে আর পুরনো ফর্মেশন গুলোকে ডিইন্ডাক্ট করে। আবে ওখানে যত স্ট্রেংথ হওয়ার ছিল, অলমোস্ট ওর 60% বেশি স্ট্রেংথ ছিল ওদের কাছে, কেন ওদের অলরেডি প্ল্যান ছিল কি ওরা এটা করবে, মানে কার্গিলের আনঅকুপাইড এরিয়াস গুলোকে গিয়ে অকুপাই করবে। তো এটার প্ল্যানিং ওরা অনেক আগের থেকে করে রেখেছিল। তো আর ওরা জানতো যখন ওরা এসব করবে, আর মানে জানা তো যাবেই, আজ নেই তো কালকে তো জানা যাবেই, তো ইন্ডিয়ান আর্মি অ্যাটাক করবে। তো ওরা কি করেছে, নিজের ট্রুপসকে পাঠিয়েছে, ডিপ্লয় করেছে, আর সাথে সাথে নিজের আর্টিলারি। এখন আর্টিলারি কি হয়, আর্টিলারি যখন ফায়ার করে তো 20, 25, 30 কিলোমিটার দূরের থেকে ফায়ার করে, বড় বড় গানস থাকে। তো আর্টিলারিকে যে কোনো জায়গায় ডিপ্লয় করে দেওয়া যায় না, ওর জন্য ডিপ্লয়মেন্টের জন্য জায়গা চাই, অ্যান্ড মাউন্টেন্সে এরকম জায়গা সব জায়গায় পাওয়া যায় না, ডিপ্লয়মেন্টের জন্য জায়গা চাই। প্লাস আর্টিলারির যে শেলগুলো হয়, ও এক একটা শেলই 25-30 কিলো ওজন হয়, তার বেশিও হয়। আর ওগুলো ট্রান্সপোর্ট করতেও গাড়ি লাগে, মিউলস লাগে, ম্যান পাওয়ার লাগে, অনেক কিছু লাগে। তো ওরা ওই সব তৈয়ারি 98 এর উইন্টার্সে এর আগের থেকেই করে রেখেছিল। ওরা ওদের আর্টিলারি পজিশনও বানিয়ে রেখেছিল, অ্যামিনেশনও ডাম্প করে রেখেছিল, রাশনও স্টক করে রেখেছিল, সব কিছু ওরা প্রিপেয়ার করে, ওরা ইনক্লুড করে চলে এসছে। আর অন দি কন্ট্রারি, we were actually surprised, we were not prepared. তো আমাদের কি হয়েছে, আমাদের যে ট্রেডিশনাল গান পজিশনস ছিল, যেখানে গানস ডিপ্লয়েড হতো, ওই ট্রেডিশনাল গান পজিশনেই গানস ছিল, আর নতুন পজিশন বানানো ছিল না। আর ট্রেডিশনাল গান পজিশনস দেখেন সবারই ইন্টেলিজেন্স ভালো কাজ করে, ওদেরও আমাদেরও। তো ট্রেডিশনাল গান পজিশনস কিছু কিছু কম্প্রোমাইজ থাকে, ওরাও জানে আমাদের কোথায় ট্রেডিশনাল গান পজিশনস আছে, আমরাও জানি। তো কি হয়, ট্রেডিশনাল গান পজিশন থেকে ফায়ার করলে ইমিডিয়েটলি কাউন্টার বম্বার্ডমেন্ট আসে। তো যে গান পজিশনস বানাতে হলো নতুন, ওখানে অ্যামিনিশন ডিপ্লয় করতে হলো, ওদের এখন যেখানে তো গান পজিশন বানাবে, অ্যামিনিশন ডালবে, ওখানে তো ট্রুপসের থাকারও ব্যবস্থা করতে হবে, ওদের একটা লোকাল প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। তো ওইসব করতে টাইম লাগে। তো ওরা কি করেছে, ওরা যখন ইন্ট্রুশন ডিটেক্ট হলো, তো আমরা তো we started attacking, but we were not that well prepared. But Indian Army responded very fast. আমাদেরও কিছু কিছু ইউনিটস যারা চেঞ্জ ওভারের জন্য এসেছিল আর যাচ্ছে ডিইন্ডাক্ট হচ্ছিল, ওদের থামিয়ে নেওয়া হয়েছে। তারপরে 1-to-1 ব্রিগেড যারা কার্গিলে ডিপ্লয়েড ছিল, যেরকম আমাদের ইউনিট 16 গ্রেনেডিয়ার্স, 10 গড়ওয়াল, 3 পাঞ্জাব, আমরা তো ছিলামই, বাট উই ওয়ার নট ইনাফ টু গো অ্যান্ড অ্যাটাক। আরো বাইরের থেকে ট্রুপসের দরকার ছিল। তো যত ট্রুপস ভ্যালিতে ডিপ্লয়েড ছিল, মানে কাশ্মীর ভ্যালিতে, ইয়া যারা ডিইন্ডাক্ট হওয়ার জন্য, মানে নতুন ইউনিটকে হ্যান্ড ওভার করে ফেরত যাচ্ছিল, ওদের সবাইকে থামিয়ে দেওয়া হয়েছে আর ওদের ইউটিলাইজ করা হয়েছে। বাট ওর মধ্যে প্রবলেম কি ছিল, ওদের কাছে প্রপার ক্লোদিং ছিল না, ওদের কাছে প্রপার অ্যাক্লিমেটাইজেশন ছিল না। আর যখন হাই অল্টিটিউডে ইন্ডাক্ট করা হয় ইউনিটদের, ওদের কিছু কিছু স্পেশাল ট্রেনিংও দেওয়া হয়, রিফ্রেশার ট্রেনিং। অল ইউনিটস আর ট্রেন টু ফাইট ইন হাই অল্টিটিউড, বাট একটা রিভিশন ট্রেনিং টাইপ না, মানে যতই পড়াশোনা করো, এক্সামের আগে তো একটু রিভিশন করতেই হয় না।
তো ওই ট্রেনিংটা দেয়া ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ওই ট্রেনিংটার থেকেও বেশি ইম্পর্টেন্ট ট্রুপসকে অ্যাক্লিমেটাইজ করা। কেন কি ওইখানে যদি অ্যাক্লিমেটাইজ না করা হয় তাহলে অনেক অনেক রকমের অনেক রকমের ফিজিক্যাল অসুবিধা হয়, যেরকম হাই অ্যালটিটিউড পালমোনারি অডিমা, হ্যাকো, ব্রেথলেসনেস, তারপরে other winter cold injuries if you're not prepared properly, if you're not well equipped and clothing যদি ভালো না থাকে। তো ওইসব ডিফিকাল্টিস সত্ত্বেও আমাদের যত অ্যাটাকিং ফরমেশনস আছে, অ্যাটাকিং ইউনিটস আছে, ওরা খুব তাড়াতাড়ি রেসপন্ড করেছে। আর্টিলারি খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে রেসপন্ড করেছে ডিসপাইট অল দিস প্রবলেমস, অ্যান্ড রেজাল্ট ইজ নোন টু অল অফ আস। উই আর সিটিং হিয়ার টু সেলিব্রেট our Vijay Diwas tomorrow. দাদা এখানে আর্টিলারির কথা যখন উঠলোই তখন আমি আপনাকে একটুখানি অনুরোধ করব, আপনি খুব ক্লোজলি ক্যাপ্টেন পিভি বিক্রমের সাথে যুদ্ধক্ষেত্রে ছিলেন, তো ওই অপারেশনটা সম্পর্কে একটুখানি যদি বলেন ওই সময়টা। PV Vikram, Captain PV Vikram was commissioned in June 1996 in 141 Field Regiment, and he was a dear friend because আমরা দুজনেই কোর্সমেট, যেটাকে সিভিলে ব্যাচমেট বলে। তো আমরা দুজনেই কোর্সমেট ছিলাম, and we were good friends. তো বিক্রমের ইউনিট ওখানেই ছিল ডিপ্লয়েড। তো বিক্রম বিফোর অফ বিজয় স্টার্টেড হি ওয়াজ ডিপ্লয়েড দেয়ার, ও আমার ইউনিটে মাঝে মধ্যে আসতে থাকতো। এখন সব ইনফ্যান্ট্রি ইউনিটসের সাথে আরটিওপি অফিসার্স থাকে। আরটিওপি অফিসারের কাজ হচ্ছে আর্টিলারি ফায়ার ডাইরেক্ট করা। এখন আর্টিলারি ফায়ার কি হয়, আর্টিলারি ফায়ার এমন ফায়ার হয় যেটাকে এখন তো আরও টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছে, আগে যখন এত অ্যাডভান্স ছিল না, তো ওপি অফিসার নিজের চোখে দেখতো, মানে গানস তো পিছনে আছে, ওপি অফিসার ফরওয়ার্ডে আছে ইনফ্যান্ট্রির সাথে, আর ও নিজের চোখে যখন দেখছে কি কোথায় বম্বিং হচ্ছে, পড়ছে, তো ও ওখান থেকে কারেকশন দেয়, বিকজ আর্টিলারি ইজ আ এরিয়া ওয়েপন। তো ওর কারেকশন দিয়ে দিয়ে ওটাকে এক্স্যাক্টলি টার্গেটের উপরে আনে, ওই রিডিং দেয়, ওই পুরো টার্গেট, ওই পুরো ফায়ার ডাইরেক্ট করে আর ফায়ার কল করে। তো বিক্রম ওয়াজ দেয়ার ইন উইন্টার্স 98, সামার্স 98, অ্যান্ড বিক্রম ওয়াজ ডুইং আ ভেরি গুড জব। তো বিক্রম যখন এনিমি ডিটেক্ট হয় তখন বিক্রম ওয়াজ अगेन সেন্ড ব্যাক টু মাই ইউনিট, অ্যান্ড ও 5299 টপ যখন বজরং অকুপাই হয়ে গেছে, তো বজরং অকুপাই হয়ে গেছে, সৌরভ কালিয়ার পেট্রোল ওয়াজ ক্যাপচার্ড, অমিত ভরদ্বাজ পেট্রোল ওয়াজ had to withdraw, and we could not make a headway. তো যে 5299 পোস্ট ছিল ওটাকে ও 5299 টপকে গিয়ে ওরা অকুপাই করেছে। ফ্রম টপ উই কুড সি বজরং, অ্যান্ড উই কুড সি দি লাইনস অফ কমিউনিকেশন ফর বজরং, যেখান থেকে ওদের রাশন वगैरह আসতো, সো দ্যাট উই ক্যান ডিসরাপ্ট দ্যাট লাইন অফ কমিউনিকেশন, ওদের উপরে আমরা ফায়ার ফেলতে পারি। তো 5299 টপকে অকুপাই করা হয়েছে। তখন ওটাকে যখন অকুপাই করা হচ্ছে, আমার ইমিডিয়েট সিনিয়র ক্যাপ্টেন বিক্রম শেখাওয়াত, he was the post commander. He was the one who occupied that post. He's already approved for brigadier. He changed into ASC because he got injured in office. তো বিক্রম শেখাওয়াত স্যার ওটা অকুপাই করেছে, আর ওর সাথে ওপি অফিসার ছিল পিভি বিক্রম। So he used to sit there and direct fire on the enemy, and অনেক ফায়ার করেছে, অনেক এনিমির লাইন অফ কমিউনিকেশন, রাশন আসা, এনিমির উপরে শেডিং করেছে। তো হি ওয়াজ ডুইং আ ভেরি গ্রেট জব। তো এর মধ্যে আই ওয়াজ ব্যাক ফ্রম লিভ, তো আই ওয়াজ টাস্কড টু টেক আ পেট্রোল, go to 5299 top, from there get down north of Bajrang and go and cut off the enemy's কমিউনিকেশন লাইন, যেখান থেকে ওদের রাশন আসতো, ম্যান পাওয়ার যেত। ওটা যদি আমরা কাট অফ করে দিতাম তো এই বজরং আর ওইদিকে যত এনিমি ছিল ওরা কাট অফ হয়ে যেত। ইট উড হ্যাভ বিন মাচ ইজিয়ার ফর আস টু গো এন্ড evict them. তো I was
1 সেকেন্ড, দাদা আপনার সাউন্ডটা চলে গেল। 1 সেকেন্ড দাদা, 1 সেকেন্ড। সাউন্ডটা চলে গেছে, একবার একটু দেখবেন। অথবা একবার বেরিয়ে লগ ইন করতে পারেন। না, আপনি একবার বেরিয়ে লগ ইন করুন, তাহলেই হবে। সাউন্ডটাই কোনো কারণে আসছে না, আপনি একবার রি-লগ ইন করুন দাদা। এই মরেছে। ওকে, তুই দাদাকে একটা ফোন কর বরঞ্চ। হ্যাঁ, ততক্ষণ আমরা বিভাসদার সাথে কথা বলি। হ্যাঁ দাদা, এবার আমি আপনাকে একটা জিজ্ঞেস করব যে এই যে আপনি বইটা লিখেছিলেন, এটার মূল উদ্দেশ্য কি ছিল, এবং বইটা লেখার সময় আপনি নিশ্চয়ই অনেক ইলাবোরেটলি মানে এয়ারফোর্স অপারেশনগুলো পড়েছিলেন বা জেনেছিলেন, এই জার্নিটা নিয়ে আমাদের একটু বলুন। দেখুন, অ্যাকচুয়ালি বইটা শুধু এই বইটা না, আমি মানে যখন এই সমস্ত নিয়ে লেখালেখি শুরু করি তখন আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে বাংলা ভাষায় মিলিটারি সাহিত্য খুব কম, এবং তাতে মানে ভারতবর্ষের যুদ্ধ নিয়ে লেখা খুবই কম, যেটুকু আছে কিছুটা ভিয়েতনাম নিয়ে রয়েছে, কিছুটা রাশিয়ান যুদ্ধের, যে মানে প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে সেরকম কিছু নেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে কিছু বাংলা বই আছে। কার্গিল নিয়ে যখন আমি কাজ করা শুরু করি, সবচেয়ে বড় সমস্যাটা আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে তো তথ্যের অভাব। সেই সময় আমি যেহেতু এয়ারফোর্সে ছিলাম, আমার কাছে কোনো সেই ধরনের তথ্য, পেপার কাটিং কিংবা ম্যাগাজিন কিছুই ছিল না, কোনো খবর, তখনকার দিনে মিডিয়াও এত স্ট্রং ছিল না। এই ব্যাপারে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আপনাদের দুজনকে। আপনাদের ওই পেপার কাটিং এর যে অ্যালবাম, সেই অ্যালবামটা আমাকে খুব হেল্প করেছিল রেফারেন্স গুলো খুঁজে পেতে, এবং আপনাদের ওই ছবিগুলোই আমি আমার বইয়ে অনেকগুলো জায়গায় ব্যবহার করেছি। তো এই বইয়ের মানে একটা বিশাল বড় ক্রেডিট সেটা আপনাদের দুজনকে যাই, এবং অবশ্যই আপনাদের থ্রুতে আমার সঙ্গে যাদের যাদের আলাপ হয়েছে তাদের কাছ থেকে আমি প্রচুর তথ্য পেয়েছি, স্পেশালি আর্মি রিলেটেড যে সমস্ত ইনফরমেশন গুলো, সেগুলো অনেকের কাছ থেকে পেয়েছি, সেটা খুব হেল্প করেছে। যে আমার যে প্রচেষ্টাটা সেটা হচ্ছে সহজ সরল বাংলায় আমাদের যে সেনাবাহিনী, আর্মি, এয়ারফোর্স, নেভি কিংবা আমাদের যে মানে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক এবং তার যে সমস্ত মিলিটারি অ্যাঙ্গেল, সেগুলোকে একটুখানি তুলে ধরা, যাতে বাঙালি পাঠক এই ধরনের জিনিস পড়তে পারে। তা না হলে মিলিটারি লিটারেচার এমনিতেই খুব রসকসহীন, ইংরেজিতে যে সমস্ত বইগুলো আছে সেগুলো পড়ে মানে লিটারেচারের স্টুডেন্ট যারা, তারা কিন্তু খুব একটা এনজয় করে না। আমরা যারা মিলিটারি তারাই সেই সমস্ত বইগুলো পড়ি এবং পড়ে ব্যাপারটা থেকে কিছুটা হয়তো বুঝতে পারি, এবং সেই জন্য ভালো লাগে। আমার প্রচেষ্টা সবসময় সেটাই, যাতে সহজ বাংলায় সহজ ভাষায় এমন কিছু লেখা যাতে বাঙালি বুঝতে পারে যে মিলিটারিতে হয় কি। যেমন আমি কর্নেল স্যারকে আমি একটা ছোট্ট প্রশ্ন করে রাখি, এই প্রশ্নটা আমাকে অনেকে করেন, সেটা হচ্ছে আপনি কি করে জাট রেজিমেন্টের কমান্ড করতে গেলেন, হাউ এ বাঙালি ইজ ইন জাট। এই প্রশ্ন যে কত লোক করেছে, কত ভাবে করেছে, আপনি এই অবসরে যদি একটু সময় পান, যদি এটা বলেন, তাহলে আমাদের যারা পাঠক তাদের অনেক উপকার হয়। আর বই লিখতে গিয়ে ন্যাচারালি কলকাতাতে আমার খুব একটা জানাশোনা ছিল না, বহুদিন পশ্চিমবঙ্গের বাইরে এবং এয়ারফোর্স ছাড়ার পরেও চাকরি করতাম বাইরে। এখানে আসার পরে বিভিন্ন মাধ্যমের কিছু লোকের সঙ্গে আলাপ হয় যারা আমাকে প্রচুর হেল্প করেছেন এই সমস্ত লেখালেখি এবং বই প্রকাশের ব্যাপারে, তাদের কাছে যথেষ্ট আমি মানে থ্যাঙ্কফুল টু দেম। আর তারপরে বইয়ের উদ্বোধনে আপনারা একজন পিভিসি কে নিয়ে এসেছিলেন, দ্যাট ইজ নট ফর মি, হি কেম, অ্যাকচুয়ালি উনি এসেছিলেন আপনাদের জন্য। সো দ্য সেকেন্ড পার্ট অফ দ্য থ্যাঙ্কস গোজ টু বোথ অফ ইউ। আর বইয়ের প্রচার হয়েছিল প্রচুর, কত লোক ওকে দেখতে এসেছিলেন, একজন পরমবীর চক্রকে দেখতে অত বাঙালি আসবে এক জায়গায়, ইট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। তারপর একটা জিনিস কিন্তু সেটাতে বুঝতে পেরেছিলাম আমি, যে সেটা হচ্ছে মানুষের মনে আগ্রহ আছে কিন্তু পড়ার এবং জানার কোনো মাধ্যম নেই। তো আমার প্রচেষ্টা এমনকি আমরা 40টার বেশি চেয়ারও পর্যন্ত বুক করিনি যে এর বেশি আসবে না। আর দাদা আবার বললেন আমার বইয়ে অত লোক আসবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। এবং তারপরে আমরা দেখলাম যে হলের বাইরে প্রচুর লোক তারা দাঁড়িয়ে শুনেছেন, এবং মানে একটা হিউজ ক্রাউড। মানে আমাদের যখন অনুষ্ঠানটা শেষ হলো এবং মানে আমি অ্যানাউন্সমেন্ট করতে করতে দেখছি ক্রমশ মানে আমার চোখের সামনে যেটা আমি দেখছি যে ক্রমশ মানে শ্রোতা বাড়ছে, দর্শক বাড়ছে।
এবং আমি তখনই বুঝেছিলাম যে মানে 40-এর ওপরেও আরো কটা চেয়ার লাগবে। তো একটা অ্যানাউন্সমেন্টের ফাঁকে আমি তখনই ডেকোরেটরকে বললাম যে আপনি কিছু চেয়ার পাঠান, এবং প্রচুর লোক 100 দাঁড়িয়ে জন হয়েছিল শুনেছিলাম। হ্যাঁ, মানে মোটামুটি 100-র কাছাকাছি লোক হয়েছিল। তো এবং মানে সে এক মানে অভিনব একটা অভিজ্ঞতা হয়েছিল দেশের পক্ষে। আমরা আরো মানে পরে আরো অনেক এরকম প্ল্যান করেছিলাম, কিন্তু যাই হোক কোনো কারণে সেগুলো কোনোটাই সফল হয়নি। আমাদের নেতাজির 125 বছরে একটা পরিকল্পনা ছিল যেটা অমিক্রনের জন্য ভেস্তে যায়। তো দেখা যাক এরপরে যদি আমাদের মানে আমি আর অদ্রিজা যেটা সবসময় বিশ্বাস করি যে আমাদের যারা মানে শহীদ এবং যারা আমাদের হিরো তারাই আমাদেরকে পথ দেখান। তো এবং সত্যি কথা বলতে আমরা কিন্তু যে এই কাজটায় যখন এসেছিলাম, আমি একটু আপনাদের মানে দুজনের বক্তব্যের মাঝেই বলছি, আমরা ঠিক এই কাজটা করব বলে বা কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আসিনি। মানে আমি লখনৌতে গেছিলাম চাকরি সূত্রে, সেখানে গিয়ে ক্যাপ্টেন মনোজ পান্ডের একটা স্ট্যাচু দেখতে পাই, এবং যেটা বিভাসদা বললেন যে আমার এবং অদ্রিজার একটা খুব মানে সত্যি কথা বলতে মানে যে সম্পত্তিটাকে আমরা খুব আগলে রেখে উদ্ধার মানে রাখতে চাই, একটা পেপার কাটিং এর কালেকশন কার্গিল যুদ্ধের সময় আমাদের খুব বড় সম্পত্তি, সেটা আমরা মনে করি আমাদের দুজনের ব্যক্তিগত সম্পত্তির মধ্যে। এবং সেখান থেকে ক্যাপ্টেন মনোজ পান্ডের নামটুকু জানতাম, পিভিসি জানতাম, তার বাড়িতে যোগাযোগ হয় এবং তার মার সাথে যখন আমার কথা হয়, আমরা দুজনেই মানে আমি এবং অদ্রিজা খুব আমরা মানে একটা দ্বিধায় ছিলাম, একটা হেজিটেশনে ছিলাম যে আমাদের কাছে তারা হিরো, কিন্তু বাড়ির লোকের কাছে তো তার সন্তান, এবং আমরা গিয়ে সেই সন্তান শোকটাকে কোনোভাবে বাড়িয়ে দিচ্ছি কিনা, এই দ্বিধাটা আমাদের মধ্যে ছিল। তো সেই কারণে খুব দ্বিধা নিয়েই ফোন করেছিলাম। আম্মা একটা কথা আমাকে বলেছিলেন যে তোমরা আমার ছেলের নামে এই বাড়িতে আসো, এটা তোমাদেরই বাড়ি। এবং আমরা যখন ওনার কাছে যাই তখন মানে উনি আমাকে একটা কথা বলেছিলেন যে দেখো পুরো পৃথিবী কিন্তু 15 বছর এগিয়ে গেছে, এমনকি আমার যে অন্য ছেলেমেয়েরা তারাও এগিয়ে গেছে, কিন্তু আজকেও তোমরা আমার ছেলের নামে এই বাড়িতে মানে তার অতিথি হয়ে আসো, এটা আমাকে একটা সান্ত্বনা দেয় যে আমার ছেলে কোথাও বেঁচে আছে। এবং এটাই কিন্তু আমাদের মনে হয়েছিল যে আমরা মানে এই যে শহীদ পরিবারেরা রয়েছেন, যে বাবা মায়েরা রয়েছেন, তাদের কাছে একটু যাই, তাদের কাছে একটু বসি, এবং মানে বসে উঠে চলে এসে দরজাটা বন্ধ হয়ে গেল আর আমাদের কাজ শেষ হয়ে গেল, সেটা আমরা করব না। সেই করতে করতে আমরা কিছু যারা এখনো রয়েছেন আর্মিতে বা যারা ওই সময় আর্মিতে ছিলেন, যেমন রাজীবদা নিজে অদ্রিজার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আমি অমিত এবং সৌরভের সঙ্গে কাজ করেছি, ফলে এই মানুষদের সঙ্গে যোগাযোগ হতে হতে আমাদের মানে ক্রমশ কাজের ক্ষেত্রটা একটু একটু করে বাড়তে থাকে। এবং রাজীবদার কাছে আমরা এবার যখন আসবো মানে একটু পরেই আসবো, অদ্রিজা পিভি বিক্রম সম্বন্ধে বলেছে ওনাকে। আমি একটা কথা বলি, আমরা পিভি বিক্রমের বাবার সাথে মানে আঙ্কেলের সাথে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, মানে যে অনুষ্ঠানটায় উনি বলেছিলেন যে উনি নিজেও একজন আর্টিলারির অফিসার ছিলেন, 71-এর যুদ্ধ উনি লড়াই করেছেন। আঙ্কেলের কাছে যখন ফোন আসে যে পিভি বিক্রম সম্বন্ধে খবরটা আসে, আঙ্কেল জিজ্ঞেস করেছিলেন ইজ হি ইন ওয়ান পিস। মানে একজন বাবা এই প্রশ্নটা কতটা মানে মনের জোর দিয়ে করতে পারেন আমার জানা নেই। মানে উনাকে যখন আর্মি থেকে ফোন করে বলেছিল আপনার ছেলে আহত, হাসপাতালে আছে, তখন আঙ্কেল বলেছিলেন শুনুন আমিও তো একজন অফিসার, হ্যাঁ আমি জানি এর মানে আপনি আমাকে ফোনটা করতেন না হাসপাতালে থাকতে, সুতরাং আমি জানি আমার ছেলে আর নেই, এবং অ্যাজ অ্যান আর্টিলারি অফিসার আমি জানি যে আর্টিলারি শেল কি হতে পারে, সুতরাং সে এক পিসে আছে না নেই সেটুকু শুধু আমাকে জানান। মানে সত্যি কথা বলতে আমরা কথোপকথনটার মাঝখানে আমি অন্তত কিছুক্ষণ ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি নিজেকে সামলাতে পারিনি, কিন্তু আঙ্কেল একদম মানে কঠিনভাবে বসে আমাদের সাথে এই পুরো জিনিসটা আলোচনা করেছিলেন। এবং এই প্রতিটি পরিবারের কাছ থেকে সত্যি কথা বলতে বিশেষ করে মায়েদের কাছ থেকে আমরা মা হিসেবে আমি বলতে পারি, আমি এবং অদ্রিজা দুজনেই এখন 3টি ছোট বাচ্চাকে আমরা মানুষ করার চেষ্টা করছি, আমরা যে কত রকম ভাবে শক্তি পেয়েছি এবং কত রকম ভাবে আমরা যে রাস্তা তারা আমাদের দেখিয়েছেন,
আমি একটা কথা বলি, ক্যাপ্টেন হানিফুদ্দিন, রাজপুতানা রাইফেলস 11 রাজরিফের, তার মাকে একবার আমি বলেছিলাম যে আমার মেয়ে তো সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না আন্টি, এবার স্কুলে ভর্তি করেছি 8টা থেকে স্কুল, আমি ভাবছি এবার একটু রোজ আগে মানে ওঠা এবং রাত্রে ঘুমোতে যাওয়াটা অভ্যেস করব। আন্টি আমাকে বললেন যে অনসুয়া, তোমার যদি 1 মাস পরে টিকিট কাটা থাকে সকাল 4টের ফ্লাইট, তুমি কি শেষ 1 মাস রাত 2টোয় উঠে দৌড়োদৌড়ি করবে? বাচ্চাটাকে এরকম করো না, ও ঠিক নিজের রুটিন করে নেবে, জীবনে ঠিক পারবে। এবং এটা আমি পরবর্তীকালে কিন্তু অনেককে বলেছি যে ওই ছুটি শেষ হয়ে আসছে, বাচ্চাকে আবার রুটিনে আনতে হবে, কিচ্ছু করতে হবে না, সে পারবে। এবং আন্টি একা হাতে, ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে দিল্লির লক্ষ্মীনগরের মতো জায়গায় উনি বাধ্য হতেন, মানে ক্যাপ্টেন হানিফ এবং তার দাদা এদের দুজনকে রেখে দেশের বাইরে অবধি কাজ করতে গেছেন। উনি কত্থক কেন্দ্রতে ভোকালিস্ট ছিলেন, ক্লাসিক্যাল ভোকালিস্ট। তো এইভাবে উনি 2 ছেলেকে মানুষ করেছেন। এবং সেই মায়েদের থেকে আমরা যে শক্তি পেয়েছি, যে রাস্তাটা দেখিয়েছেন তারা বিভিন্ন সময় আমাদের, আমরা তো মানে একটা 99 জ্বর গাছ হ্যাকছ্যাক করছে দেখলেই মনে হয় যে না জানি কি হয়ে গেল। তো সেটা আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি। মানে এবং সত্যি কথা বলতে রাজীব দা, বিভাস দা যারা এখনো চাকরি করছেন, এরকম যারা রয়েছেন আমাদের পরিচিত জনেদের মধ্যে, এবং মানে শহীদ পরিবার, এদের প্রত্যেকের থেকে আমরা জীবনকে দেখার একটা অন্য রকম ভাবে একটা শিক্ষা পেয়েছি জীবনকে দেখার। আমি রাজীবদার কাছে আসবো, আমরা নেটওয়ার্ক গোলমালের কারণে যে জায়গাটা মিস করে যাচ্ছিলাম, পিভি বিক্রমের গল্প একটু শুনবো। তো সরি, আমার নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছিল, তো শোনা যাচ্ছিল না। তো আমার পেট্রোল ওয়াজ টাস্ক কি আমি ওখান থেকে নেমে এনিমির লাইনস অফ কমিউনিকেশন কাটবো। তো আমি ওখানে পৌঁছাই 30th মে আর ফ্যামিলিয়ারাইজ করার চেষ্টা করি। 30th মে গিয়ে আমি ফ্যামিলিয়ারাইজ করি 31st মে। অ্যান্ড 31st নাইট আমার আই ওয়াজ সাপোজ টু গেট ডাউন উইথ মাই পেট্রোল টু ওই জায়গাটাকে ব্লক করার জন্য। তো আমি যখন আমার পেট্রোলকে নিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের উপরে এত বেশি ফায়ার আসে কি আমরা মুভই করতে পারিনি, আমরা হেডওয়েই বানাতে পারিনি। তো তারপরে আমাদের বলা হলো কি আরেকদিন দাঁড়াও, ওয়েট ফর 1 more ডে, 1-2 দিন আরো দাঁড়াও, অন্য একটা রাস্তা খোঁজো যেখানে এনিমির রেজিস্ট্যান্স কম আসবে। তো ঠিক আছে, তো 31st নাইট আমি এসে গেছি। আমাকে বলেছে 2 দিন আরো দেখো, সেকেন্ড নাইট ইউ উইল লঞ্চ। তো আমি বলে ঠিক আছে। তো আই ওয়াজ ডুইং মাই প্রিপারেশন, টেকিং মোর ব্রিফিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দি এরিয়া। তো 2nd জুন, হ্যাঁ 2nd জুন, ওই যে 5299 টপ ছিল, ওর পিছনে একটা ছোট মতন ফ্ল্যাট একটা এরিয়া ছিল যেখানে আমার ইউনিটের 5-6 জন বসেছিল, আমি ওদের সাথেই বসেছিলাম। আর ওখানে একটা ছোট মতন নালা টাইপ ছিল, ওটায় আমরা রোপ লাগিয়ে রেখেছিলাম। ওই রোপ ধরে উঠে 5299 টপে যেতে হতো। আর ওই রোপ ধরে উপরে যেতে হতো। রাস্তায় একটা ছোট্ট মতন ফক্সহোল ছিল যেখানে বসা যেত, 1-2 জন বসতে পারতো। তো ইট ওয়াজ অ্যারাউন্ড 2 in the afternoon, 2-2:30 এক্সাক্ট টাইম আমার মনে নেই। তো আমি নিজের ছেলেদের বললাম আমি উপরে যাচ্ছি। তো আমি দড়ি ধরে উপরে যাচ্ছিলাম। তো ওই ফক্সহোলে আমার सीनियर सबल्टन कैप्टन विक्रम शेखावत বসেছিল। मैं बोला सर मैं ऊपर जा रहा हूँ, विक्रम से मिलके आता हूँ, पीवी विक्रम से, वो ऊपर बैठा हुआ है। तो ये ठीक है जा। তো আমি গেলাম, বিক্রমের সাথে কথা বলছিলাম। তো আমরা একটা ইনসুলেশন ম্যাটের উপরে বসেছিলাম। তো ওইখানে লেফটে আমি বসি, আমি বসে আছি, লেফটে বিক্রম বসে আছে, মাঝখানে আমি বসে আছি, আমার রাইটে সিপাহী ভাই বসেছিল, ওর রেডিও অপারেটর বিক্রমের। তো ইনসুলেশন ম্যাট ইজ সামহাট লাইক আ যোগা ম্যাট। তো আর ওখানে একটু জায়গা ছিল, সামনে আমাদের ইউনিটের একটা ছেলে দাঁড়িয়ে ছিল, নরেন্দ্র। তো আমি বিক্রমের সাথে গল্প করছিলাম, আমি কথা বলছিলাম আর নতুন টার্গেট কি রেজিস্টার করেছে আর কোন রাস্তা দিয়ে যাব একটু ডিসকাস করছিলাম, কি কোন রাস্তা দিয়ে যাব, ম্যাপ স্টাডি করছিলাম কি which route will be better. I don't know from where suddenly one shell landed
কোনো ফায়ারিং হয়নি, সকাল থেকে কোনো ফায়ারিং হয়নি। দ্যাট ওয়াজ ওয়ান শেল which landed in the afternoon. And আমার বিক্রমের এরকম ওর উপরে কাঁধে হাত রেখে বসেছিলাম আমি। I could take this liberty because he was my course mate. You generally don't do this with your senior nor with your junior. তো আমি আমার হাত বের করে ওর খাইয়ে প্যাট করলাম, বিক্রম चल नीचे चल, फायर आ गया. So I looked at him. So he had the radio set in his hand and he was shivering and I could see some blood coming out of his mouth and he just fell down. I didn't know what has happened. So I looked towards my right. So his bhai je or radio set operator ছিল, পিছনে he was also lying behind, পিছনে পড়েছিল। তো সামনে যে আমার ইউনিটের ছেলে ছিল নরেন্দ্র, ও he was also lying on ground. তো যখন শেল পড়ে তো ওর পরে একটু ধোঁয়া হয়, অবস্কুরেশন হয়। তো যখন ও সেটেল ডাউন হলো আমি ভাবলাম বোধহয় আমারও লেগেছে, বাট আমি বুঝতে পারিনি। তো আমি ওই দড়ি ধরে নিচে যাচ্ছিলাম আমাদের ছেলেদের বলতে গিয়ে आओ इनको उठा के लाते हैं नीचे because these guys are injured. So when I was going down, so I saw Vikram sir sitting in the foxhole and doing like this. So I said, sir, क्या हुआ? So that shell had hit him also. So there were 4 people who got injured. একটা শেলে 4 জন ইনজার হয়ে গেছে। Luckily I was not injured. I went down, I told my boys कि रेडियो सेट दो, मुझे सीओ साहब को बताना है कि यहाँ शेल गिरा है, 4 लोग इंजर्ड है, इनको भी इवैक्यूएट करना पड़ेगा। इवैक्यूएट करने के लिए we have to call a party from down because মাউন্টেনে এক একটা লোককে ইভ্যাকুয়েট করতে 4-5 জন লাগে। তো এখন আমার কাছে 5 জনই আছে, এদেরই যদি পাঠিয়ে দিই তো ওই পোস্টটা খালি হয়ে যাবে। তো আমি আমার সিওকে রেডিও সেটে বললাম কি স্যার এরকম আছে, 4 জন ইনজার্ড হয়ে গেছে, তো ইভ্যাকুয়েশন করার জন্য পার্টি পাঠাও। तो इन द मीन टाइम आई टोल्ड 2 of my boys कि हम भी इनको जितना हो सके नीचे ले जाते हैं। तो we evacuated Shekhawat sir, we evacuated Narendra and Bhai, and I realized कि Vikram is no more because he was not responding, only your pulse push up বন্ধ হয়ে গেছে। and ওখানে কি হয়, ওখানে 3টে 3:30 পরে ঠান্ডা বাড়তে থাকে, तो टेम्परेचर सडनली फॉल्स डाउन। तो व्हेन टेम्परेचर फॉल डाउन he had become पूरा एकदम कोल्ड। तो one could understand that he is no more। so we evacuated Shekhawat sir, we evacuated Bhai and we evacuated Narendra had lost his entire leg। तो ওর এত ব্লিডিং হয়েছে কি ও রাস্তায় we lost him also। and Shekhawat sir and Bhai, they were evacuated। We had a very good doctor called Captain Alok Sopti। Alok Sopti কি করেছে, নিজের মেডিকেল বুকস নিয়ে ও উপরে চড়া শুরু করেছে। তো he could intercept Shekhawat sir and Bhai midway only, much before he could reach the medical facilities। ওখানে FFD field dressing হয় আমাদের, ফার্স্ট ফিল্ড ড্রেসিং FFD লাগিয়ে ওদের রক্ত বন্ধ করে দিয়েছে। তো ওদের ইভ্যাকুয়েট করে they were sent to the medical facility at Kargil and they got saved। So that night we could not evacuate Vikram। We evacuated Vikram the next day because রাত্রির হয়ে গেছিল, কোনো ম্যান পাওয়ারই ছিল না। তো ওই রাত্রির ওই পোস্টের উপরে 529 টপের উপরে আমি ছিলাম, একটা আমাদের হাউসকিপার ছিল, বাল মোহন নাম ছিল ওর, একটা আমাদের ইউনিটেরই একটা ছিল হাওলদার অশোক, আর একজন মেকানাইজড ইনফ্যান্ট্রির মিসাইল ফায়ারার ছিল। আমরা 4 জন ছিলাম ওখানে and nobody else। and Vikram was there with us। so আমরা 4 জন পুরো রাত্রির ওখানে 4 জন ছিলাম। আর আমরা we were very vulnerable because enemy could have come and captured 4 of us, which was no big deal। তো আমরা পুরো রাত্রির ওই LMG যত ওয়েপন্স আছে ওই লাইকলি এনিমি রুটের উপরে লাগিয়ে আমরা বসেছিলাম, আর একদম গ্রেনেড রেডি করে कि যদি এনিমি আসে তাহলে আমরা we will do our level best। So that night we got lot of firing from the enemy
but we luckily did not get any attack from the enemy. They were firing a lot, but we did not reply to that fire. Because আমরা রিপ্লাই করলে ওরা আরো বেশি ফায়ার করতো, যা ওদের এম ছিল কি আমরা ফায়ার করে করে নিজের অ্যামিনেশন যতটা হয়েছে শেষ করে দিই। তো আমরা ফায়ার করিনি, we did not reply to the fire. So we thought that if we don't reply to the fire, they will think that this post is vacant and they will come. Then we will take them on. Because ওখানে যা অ্যাপ্রোচ ছিল ওদেরও খুব বেশি লোক আসতে পারতো না, deployability ছিল না, তো ওদেরও অনেক কম লোক আসতো, and we were sure that we will be able to take on those people. But they did not come that night, and next morning we evacuated Vikram. So that is how a good soldier and a good son of Mother India died. And it was very tough. And আমাদের uniter Sipai Narendra, we lost him also. It was not easy, and the sacrifice which Vikram made it's a matter of pride for all of us who are his batchmates. So আমরা recently দেরাদুনে আমাদের কমিশনিং এর সিলভার জুবলি সেলিব্রেট করেছিলাম। সিলভার জুবলি তো করতে পারিনি, কেন কি কোভিড হয়ে গেছিল। তো এখন আমরা করলাম 27 years of commissioning on 8th of June. So we all assembled, at lot of us, 136 officers came. We went to Dehradun. So we remembered all martyrs from our force. So it is painful, losing a friend, losing a brother officer, and losing somebody from such close proximity. So, but ওটাই বলে না কি people like Vikram or all the martyrs of Kargil war, they've actually immortalized. Tomorrow we absolutely a common death, maybe on bed, on road accident or on some bimari, but these guys died a hero's death, which is only the fortunate people get it. আমি জানি দাদা, এটা প্রশ্নটা আমার হয়তো করাও উচিত হয়নি। ইট ওয়াজ ভেরি টাফ ফর ইউ টু ন্যারেট দ্যাট ইনসিডেন্ট, বাট থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস উইথ আস। আর আপনাকে ওই উত্তরটা দিতে বলবো যেটা বিভাসদা করেছেন, বাঙালি হয়ে ফোর্টাতে, তাহলে একটা দারুণ লেগাসির কথা আমরা জানতে পারবো। আমার জন্য আমি I've just completed 50 years, so আমি 50 বছরের লাইফে 4 या 5 বছর ওয়েস্ট বেঙ্গলে ছিলাম। I was born in Darjeeling, Kurseong. So I was born to a father who's from the army. So my father was joined the army in 1966. He got commissioned in 1966. So Amar Baba, when he joined the army, he was the first person from his family to join. Can you tar aage keui join korini, ar amra we migrated from East Bengal. তো সব ওই সবাই ইস্ট বেঙ্গল থেকে যারাই আসে বলে আমরা সব থেকে বড় জমিদার ছিলাম, তো আমরাও সব থেকে বড় জমিদার ছিলাম ওখানে। তো দেন হি জয়েন্ড দি আর্মি। তো বাবা by default, he opted for infantry, so he got Jat regiment. So he got commissioned in the Jat regiment, and he was again with a lot of pride, I will say, he participated in 71 war in Fazilka sector. তো আমার বাবা জয়েন করেছিলেন জাট রেজিমেন্ট। তো আমাদের কি হয়, যখন you get commissioned, so if you are from, your father is from a combat arm, so you can claim for that arm. So I had decided from the very beginning I'll go to the Jat regiment and same unit. So I also joined the same unit for Jat. তো আমার জন্য মানে ওটা প্রি ডিসাইডেডই ছিল কি আমি যদি কমিশন হই আর তাহলে আমি ইনফ্যান্ট্রিতে যাব, আর ইনফ্যান্ট্রিতে যাব তো আমি জাট রেজিমেন্টে যাব। তো লট অফ পিপল আস্ক মি দিস কোয়েশ্চেন কি বাঙালি হয়ে জাট রেজিমেন্ট, এন্ড লট অফ পিপল আস্ক মি কি আমার নাম জানার পরেও বলে কি यार तू क्या सच में बंगाली है। तो I have been born and brought up amongst the Jats,
I know the culture of Jats. I know how to speak like them. I know their everything. It is not that that I am not a Bengali. I am a very proud Bengali and a typical Bengali who loves to have mach, jhol and bhat. But yes, I have a strong association with Jats. So people in my course-mates in my unit, everybody calls me Bengali Jat. তো and আর্মিতে কি হয়, আপনারা যখন কমিশন হয়, আপনারা যে ইউনিটে হয়, তো আপনি আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড, আপনার কন্ডাক্ট, you start behaving like your troops. If you are a Gurkha officer, you will start behaving like a Gurkha. If you are a Garhwali, you will start behaving like a Garhwali. If you start behaving like your troops. People, Bengali officers who get commissioned in Sikh regiment, they start behaving like Sardar. Because you are day in, day out with them, and if you have to be a part of them, otherwise you will not be accepted. তো আমার জন্য তো আমি তো ছোটবেলার থেকে ওদের মাঝখানে ছিলাম, প্লাস আফটার কমিশনিং, তো ইট ওয়াজ ইজি ফর মি অ্যান্ড দ্যাট ইজ হাউ আমি জাট রেজিমেন্টে এসেছি। অ্যান্ড আপনাদের আরেকটা জিনিস বলছি, জাট রেজিমেন্টে আপনি প্রচুর বাঙালি অ্যান্ড প্রচুর সাউথ ইন্ডিয়ান অফিসার্স পাবেন। You will find numerous Bengali officers in Jat regiment. So this And is how that I makes joined the Jat. Indian Army. Very interesting. Yes. Very interesting. আপনি যেটা বললেন দাদা, আমি একটা মজার কথা বলি। এটা কর্নেল ললিত রায়, যিনি 1/11 জিআর কমান্ড করেছিলেন কার্গিলে, ওনার একটা লেকচারে শুনেছিলাম যে উনি মানে ওনার ওয়াইফ পাঞ্জাবি, তো ফলে উনি একদম মানে পাঞ্জাবি গালাগাল ইত্যাদি উনি খুব ভালো জানতেন, কিন্তু গোর্খা ভাষায় উনি বলেছিলেন গোর্খালিতে গালাগাল নেই। তো যখন একদম মানে প্রায় হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং এর আগে পাকিস্তানিরা ভীষণভাবে গালাগাল দিচ্ছে এবং উনি ওনার গোর্খা সোলজারদের বলেছিলেন যে তোমার কমান্ডিং অফিসারকে এত গালাগাল দিচ্ছে, তো তোমরা কিছু বলো। তো ওরা খুব পোলাইটলি 2-4টে শব্দ বলেছিল মানে গালাগাল দেওয়ার জন্য, এবং উনি বলেছিলেন যে মানে অ্যাজ এ কমান্ডিং অফিসার অফ গোর্খা মানে দ্যাট অ্যামেজড মি যে 5 feet long গোর্খা জাম্পিং and cutting and chopping the head of a 7 feet Afghan. তো ওরা গালাগালিতে কম কাজে বেশি বিশ্বাস করে। না, উনি বলেছিলেন যে মানে গোর্খালি ভাষায় গালাগালটা নেই, মানে এক্সিস্টই করে না, ওরা খুব সফট স্পোকেন, খুব ভদ্র লোকজন। আর মানে যার জন্য উনি তাদেরকে রীতিমতো মানে এনকারেজ করেছিলেন যে তোমাদের কমান্ডিং অফিসারকে গালাগাল দিচ্ছে, তো তোমরাও কিছু বলো। অনুষা, আমি তোমাকে বলবো, অপবিজয়তে আমি রিয়েলাইজ করলাম এই পাকিস্তানিরা না, এরা ইচ্ছে করে যেখানেই ভার্বাল ডিস্টেন্সে, হিয়ারিং ডিস্টেন্সে থাকতো, এরা ইচ্ছে করে প্রচন্ড গালাগাল দিত, জাস্ট টু ইনস্টিগেট আস, প্রচন্ড আর খারাপ খারাপ গালাগাল। বাট ফরচুনেটলি আই ওয়াজ ফ্রম দ্য জাট রেজিমেন্ট, ওখান থেকে একটা আসলে এখান থেকে 10টা যেত। তো আই ডিড নট হ্যাভ দ্যাট প্রবলেম অফ রিপ্লাইং ব্যাক টু দি এনিমি। দাদা হ্যাঁ অনুষা বল। ব্রিগেডিয়ার আস্থানার কাছেও আমরা গোর্খা রেজিমেন্টের এত গল্প শুনেছি যে মানে সেটা একটা আলাদা পর্ব হতে পারে আর কি সত্যিকারের। আমাদের যারা শুনছেন আজকে তাদেরকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা এই সবকটা মানে পুরো সিরিজটাই পেয়ে যাবেন, বার্তালাপ সিরিজ। এবং রাজীব দাও আমাদেরকে মানে ইংলিশে যখন আমরা আলোচনা করেছি, ইংলিশ হিন্দি মিশিয়ে, সেখানেও রাজীব দা আমাদের কাছে সঙ্গে এসেছিলেন। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন রাখবো আপনাদের দুজনের কাছেই, সেটা হচ্ছে কার্গিল ওয়ারের যে সিচুয়েশনটা, যে ল্যাক অফ ইনফরমেশন এবং যার জন্য এবং মানে কিছুটা হলেও বিশ্বাসঘাতকতা পাকিস্তানের পক্ষ থেকে, যে উইন্টারে যে পোস্টগুলো ভ্যাকেট করা হবে বলে একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট, সেটাকে তারা ব্রেক করেছিল। এই সিচুয়েশনগুলোকে আমরা পরবর্তী মানে যে সময়কালে আমরা মানে এগোচ্ছি, ইন ফিউচার আমরা এগুলোকে অ্যাভয়েড কি করে করতে পারি, বা কিভাবে আমরা এই যে আমাদের হিউজ ম্যান পাওয়ার লস, আমরা অবভিয়াসলি আমরা মানে সবকটা জায়গায় আমরা ইভ্যাকুয়েট করতে পেরেছি তাদের, এবং আমরা রিক্যাপচারও করতে পেরেছি, কিন্তু যে হিউজ লস আমাদের হয়েছে মানে ম্যান পাওয়ারের দিক দিয়ে, এই ধরনের যে সিচুয়েশনগুলো আমরা কি করে অ্যাভয়েড করতে পারি। আমি দুজনের কাছে এই প্রশ্নটা রাখবো। আগে রাজীব দা বলুন, তারপর আমরা বিভাসদার কাছে আসছি। অনুষা, এখন 98, 99 আর এখন 2023, no, it's been 24 years, এখন অনেক চেঞ্জেস হয়ে গেছে। ফার্স্টলি
ফার্স্টলি ইন্টেলিজেন্স গ্রিডে অনেক বেশি সায়েন্টিফিক্যালি দাদা আপনার সাউন্ড আবার চলে গেছে। সাউন্ড বিভাসটা বরং বলুন। আমি একটু বলি ব্যাপারটা নিয়ে। অ্যাকচুয়ালি আমরা যখন কার্গিল যুদ্ধের সঙ্গে জিনিসটাকে কম্পেয়ার মানে কানেক্ট করার চেষ্টা করি, তখন আমরা সবসময় মিলিটারি সলিউশনের দিকে খুঁজি, যে কি করে আমার ট্রুপস ওখানে বেশি হবে, কি করে আমার পোস্ট ওখানে যাতে 24 ঘন্টা মানে 365 ডেজ আমরা ওই পোস্টগুলোকে রক্ষা করতে পারি, সেগুলো। বাট আমার যেটা মনে হয় ফিউচার কিংবা আজকের দিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাই করছেন, সেটা হচ্ছে এর একটা পলিটিক্যাল সলিউশন বের করা দরকার। মিলিটারি দিয়ে এই প্রবলেমটাকে সলভ করলে হবে না, এর সলিউশন নেই, মিলিটারি সলিউশন নেই, এ কন্টিনিউয়াসলি চলতে থাকা যুদ্ধ একটা। এই মিলিটারি সলিউশনটাকে আমরা যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক সলিউশনে নিয়ে কনভার্ট করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে শান্তি আসবে না। এবং রাজনৈতিক সলিউশনটা কি, প্রথম পয়েন্টই হবে যেটা, সেটা হচ্ছে বাই নো মিনস ইন্ডিয়া পাকিস্তানের শান্তি চুক্তি সম্ভব না, কোনোভাবেই এটা সম্ভব না। আমাদের সঙ্গে ওই দেশের একটা এমন সম্পর্ক যে সম্পর্কে শান্তি জিনিসটা আসার চান্স খুব কম। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পলিটিক্যাল সলিউশন। পলিটিক্যাল সলিউশনে আমরা যেটাকে এখন কথায় কথায় এলওসি বলি, রাইট অফ কন্ট্রোল, সেইটাকে আমরা যদি ইন্টারন্যাশনাল বর্ডারের যে স্ট্যাটাস সেইখানে নিয়ে যেতে পারি, অ্যাটলিস্ট আমরা দুটো দেশ যদি ওই পয়েন্টে এগ্রি হই যে এলওসি ইজ নো লঙ্গার অ্যান এলওসি, এটা আমরা একটা আইবি ইন্টারন্যাশনাল বর্ডার, এবং সেইখানে একটা ইন্টারন্যাশনাল বর্ডারে যে ডেকোরাম দুই দিকের আর্মি মেনটেন করে, সেটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে মনে হয় এই ধরনের ইন্ট্রুশন ভবিষ্যতে আমরা ঠেকাতে পারবো। স্যার আপনি যদি কিছু বলেন। আমি বলছিলাম কি 1999 থেকে 23 মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে। ফার্স্টলি উই আর টেকনোলজিক্যালি মাচ মোর অ্যাডভান্স, এখন আমাদের কাছে অনেক ভালো ইকুইপমেন্ট আছে। অ্যান্ড সেকেন্ডলি আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজের অনেক বেশি জয়েন্টম্যানশিপ এসে গেছে, অনেক বেশি ইনফরমেশন শেয়ারিং এসে গেছে। প্লাস আমাদের যে ইন্টারন্যাশনাল রিসোর্সেস আছে, র আছে, অ্যান্ড আদার এজেন্সিজ আছে যারা আমাদের রেগুলার ইন্টেলিজেন্স দেয়, ওরা খুব অ্যাডভান্স হয়ে গেছে। তো chances of getting surprised is very remote. Chances of getting surprised is very remote, but yes, one cannot rule out, but অনেকই রিমোট। মানে আমরা সারপ্রাইজড হব না নেক্সট টাইম লাইক কার্গিলে হয়ে গেছিলাম। যদি ইফ এনিমি প্ল্যান সামথিং আমরা জানতে পারবো। এখন হচ্ছে কথা which enemy. Now we are fighting a two front battle, one is with China, one is with Pakistan. আজকে যা পাকিস্তানের সিচুয়েশন, ওদের যা ইন্টারনাল সিচুয়েশন, ওদের যা ইকোনমিক কন্ডিশন, Pakistan trying some misadventure is very remote. But yes, পাকিস্তানে যখনই কিছু গন্ডগোল হয় তো ওরা প্রেশার রিলিজ করার জন্য আর কান্ট্রিটাকে ইউনাইট করার জন্য একটা কিছু ইন্ডিয়ার সাথে লাগিয়ে দেয়, তাকে কান্ট্রিটা আবার রিইউনাইট হয়ে যায়। বাট এখন প্রশ্ন হচ্ছে, এখন ওদের কাছে ওরও টাকা নেই। তো চান্সেস আর ভেরি রিমোট, বাট এনি গুড কান্ট্রি উইল অলওয়েজ রিমেন প্রিপেয়ার্ড ফ্রম দি উইকেস্ট অফ দি এনিমি অলসো। নাও দ্য সেকেন্ড ফ্রন্ট ইজ চায়না. China has been spray rattling with us for a long time, display of strength. So we are also prepared. Indian Army is also prepared. A lot of forces have moved up, and অনেক চেঞ্জেস এসেছে internally, organizationally, operations কে হ্যান্ডেল করার জন্য। তো we are prepared at a strategic level, we are prepared at a tactical level, and we are also prepared at a international relations level. So at this juncture where Ukraine war is going on, where a lot of other economic issues are going on in various countries, even China is facing some economic issues. China is also facing some leadership issues. It is simmering. It is not coming out, but it is simmering. So a war, conventional war is very difficult. But yes, the terrorism angle, all this thing cannot be ruled out. কেন কি ওটা সব থেকে সোজা and সব থেকে less expensive
তো তাই জন্যে সারপ্রাইজ হওয়া মুশকিল আছে, বাট হ্যাঁ, any of these enemy can act funny with us anytime, and we have to remain prepared, and I'm sure the army is prepared, and even the country is prepared economically as well. But yes, as a soldier, I will still say that it is easier to fight a war on Twitter and on Facebook and on Insta. It is very difficult to fight a war on ground. There should not be a war. It is not in favor of any country, whether it is Pakistan, whether it is China, whether it is India. And ultimately, everybody moves on, but only the families, only the mothers, as Anusha brought out, they lose everything. So being a soldier, I still do not propagate war, and I will never. True. এটাই বোধহয় মানে আমাদের বিজয় দিবসে দাঁড়িয়ে সবচেয়ে বড় একটা মানে সবচেয়ে বড় একটা সত্য যেটা সামনে আমরা দাঁড়িয়ে, যে নো মোর ওয়ার। এইটা একটা খুব বড় কথা। যদি আমরা মানে অবশ্যই যেমন বলা হয় যে তালি এক হাতে বাজে না, যুদ্ধটাও তো শুধু আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে না। সেক্ষেত্রে বাধ্য হয়ে অনেক সময় যুদ্ধে নামতে হয় দেশকে। এবং আশা করব যে আমাদের, যেটা বিভাসদাও বললেন, যে পলিটিক্যালি যদি এই প্রবলেমটাকে হ্যান্ডেল করা যায়, তাহলে হয়তো সেটা আমাদের সেনাবাহিনীর পক্ষে সবচেয়ে ভালো। এবং দ্বিতীয়ত বলবো যে আমাদের যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বর্তমানে রয়েছে, তারা যদি ঠিকমতো কাজ করে, প্রিপেয়ার্ড হয়ে যুদ্ধে নামলে অবশ্যই ক্ষতিটাকে মিনিমাইজ করা যায়। কারণ মানে এই একেবারে পাশাপাশি থাকা দুটো দেশ যখন লড়াই করে, তখন কোনোভাবেই মানে এই ম্যান পাওয়ার লসটাকে একেবারে জিরো করা যায় না। খুব দুঃখজনক হলেও এটাই সত্যি কথা। কিন্তু আমি সবার শেষে আপনাদের কাছে একটাই প্রশ্ন রাখবো, সেটাও দুজনের কাছে। সেটা হচ্ছে বর্তমান এবং আগামী প্রজন্মের বাঙালি ছেলেদের জন্য, যাতে তারা দেশের জন্য কাজ করতে এবং সেনাবাহিনীতে যোগদান করতে দুটোতেই উৎসাহ পায়, সেই জন্য আপনারা দুজন কিছু বলুন। আপনি বলুন আগে। বিভাসদা মিউটে আছেন। মিউট দাদা, মিউট। যেটা বলছিলাম যে এমন ধারণা থাকা বোধহয় ঠিক হবে না যে বাঙালিরা মিলিটারিতে যায় না। আর্মিতে প্রচুর বাঙালি ছেলে যাচ্ছে, প্যারামিলিটারি ফোর্সে তো রয়েছে। আমি একটা সময় দেখেছি এয়ারফোর্সে মানে মোর দ্যান 30% বাঙালি ছেলে ছিল। যে কোনো কারণেই হোক, বাংলা মানে পশ্চিমবঙ্গে পড়াশোনার যে ফ্লোটা, সেই ফ্লোটাতে একটা বড় চেঞ্জ এসছে লাস্ট 10 ইয়ার্সে। এবং যার ফলে ডিফেন্স সার্ভিসের সঙ্গে সঙ্গে আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড আইটি সেক্টর, এইখানে যে প্রচুর লুক্রেটিভ জব তৈরি হয়েছে, সেখানে বাঙালিরা কিন্তু একটা মেজর পোর্শন দখল করে রয়েছে জব মার্কেটের। আর এবারে এটা হচ্ছে জব রিলেটেড। এবারে আসি অ্যাটিটিউড, মানে আমাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টে আমি দেখেছি প্রচুর বাঙালি ছেলের ভেতরে ইন্টারেস্ট রয়েছে মিলিটারিতে চাকরি করার। ইনফরমেশনের অভাবে, সুযোগের সময়, ঠিক বয়স, ঠিক সময়ে অ্যাডভার্টাইজমেন্টটা দেখা, এই সমস্ত কারণে হয়তো অনেকে পারেন না যেতে, বাট এখনো যাচ্ছেন এবং ভালো ভালো ছেলেরা মিলিটারি সার্ভিসে রয়েছে। এটা অত্যন্ত মানে এটা মানে কি বলবো, দিস মেক্স মি ভেরি প্লিজড যে হ্যাঁ, এখনো বাঙালিদের ভেতরে কিন্তু মিলিটারি সার্ভিস করার ইচ্ছে রয়েছে। আর ওই একটা ধারণা খুব ভুল যে বাঙালিরা যুদ্ধে ভয় পায় কিংবা বাঙালিরা যুদ্ধ করতে যেতে চায় না। আমরা আমাদের নিজেদের রাজ্যে, নিজেদের মানে ডে টু ডে লাইফে প্রচুর যুদ্ধ করে যাচ্ছি, রোজ খবরে আমরা সেটাই দেখি। স্যার আপনি বলুন। আমিও বিভাস বাবুর সাথে একই মত আছি কি ডিফেন্স ফোর্সেসে অনেক বাঙালি আছে, সব র্যাঙ্কসেই আছে, and they are doing a great job. But yes, if the numbers go up, it will be much better. কেন কি ওয়েস্ট বেঙ্গল খুব বড় স্টেট, খুব ইম্পর্টেন্ট স্টেট, and Bangalira traditionally are not very violent kind of people, but when need be, Bengalis don't step back and get scared of violence. And
when we talk about Bengali pride and Bengali courage, one name is good enough, that is Subhash Chandra Bose. So if Bengal can produce, if Bengali blood can produce Subhash Chandra Bose, so they can produce 1 crore, one infinite number of Rajiv Ghosh also. And more than Bengali boys, আমি বেঙ্গলি মাদেরকে রিকোয়েস্ট করব কি যদি ছেলেরা আমি জয়েন করতে চায় তাহলে ডোন্ট হোল্ড দেম ব্যাক। ম্যাক্সিমাম ফ্যামিলিজে মারা না আমার ছেলে যাবে না, আমার একটাই ছেলে, আমার দুটোই ছেলে। তো একদমই ঠিক কথা। আমি ছেলেদের থেকে বেশি মাদের রিকোয়েস্ট করব। আমার মারও একটাই ছেলে ছিল, and যাকে she sent, and আমার মা when she was around 22 years old, 22 থেকেও কম, she was around 20 years old with one child. Her husband went to war, and 71 war lasted for almost 15-20 days. 3rd December start হয়েছিল and ceasefire was on 16th December, and তারপরেও war শেষ হতে 18-19 ডিসেম্বর হয়ে গেছিল। and তখন এত টেলিভাইজ ছিল না, এত ফোন কল হতো না, তো everybody didn't know what is happening. And I will tell you a small story about this. When my father was there in Fazilka sector, so when in Fazilka sector there was 4 Jat, and there was another unit called 15 Rajput. 15 Rajput একটা officer ছিল, his name was Major A.K. Ghosh. If you see the list of prisoners in the Pakistani jail of 71 war, his name figures out there. So his photograph also came in Time magazine. So it was declared that Major Ghosh has been killed in Fazilka sector. That news came to my mother also. At that time it was not very clear that which Major Ghosh, and nobody knew there's some other Major Ghosh also, in the same area, in the neighboring battalion. His name was Major A.K. Ghosh. So they had taken it as granted he is gone. But after a few days they came to know ki na, he is safe. So, and when she was 20-21 years old, from a civilian background with a small child, so okhan theke tarpore when she was a reasonably old lady, say around 50 years old, her son has gone to war. So if she could do it, being a Bengali mother, why can't other mothers do it? তো আমার রিকোয়েস্ট বেঙ্গলি মাদের থেকে কি ছেলেদের যদি ওরা ডিফেন্স ফোর্স জয়েন করতে চায় তাহলে থামাবেন না। let us have more number of brave people and let the country be proud of Bengali soldiers, which they already are. But it's always better ki aro ashuk, aro ছেলেরা আসুক। একটা ব্যক্তিগত ঘটনা বলি স্যার, আমার যখন মেয়ে হলো, আমাদের পরিচিত একটি ছেলে, মানে আমার আর রদ্রিজার খুব প্রিয় ভাই, সে আমাকে বলল যে জিজাজি কি বলছেন। আমি বললাম যে তোর জিজাজি একটু রিলিভড যে অন্তত ইনফ্যান্ট্রিতে যাবে না। তো তাতে আমাকে ও বলেছিল যে দিদি, ইউ নেভার নো, আমরা 16 বছর আগে জানতাম না যে আমরা ফাইটার পাইলট মেয়ে পেতে চলেছি। 16 বছর পরে এনডিএ খুলে যাবে কিনা জিজাজি এখনো জানে না, এত রিলিফ হওয়ার কোনো কারণ নেই। এবং এনডিএ বোধহয় এখন খুলে গেছে মেয়েদের জন্য, খুলে গেছে ইনফ্যান্ট্রি না হলেও খুলে গেছে, ফলে ইউ নেভার নো, ইউ নেভার নো। তো আমাকে বলেছিল যে জিজাজির এখনই রিলিভড হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তো বাট আদ্রিজা আরেকটা কথা বলছি, ইনফ্যান্ট্রি, it is not necessary to join infantry to fight a battle. Absolutely. It is not necessary to be in infantry. There are other arms also which equally support the infantry. এখন তো আর্টিলারিতেও মেয়েরা যাচ্ছে, ইনফ্যান্ট্রিতে এখন, I don't want to sound slightly sexist, but infantryতে, because infantry is fighting hand to hand, there are chances that you will be taken prisoner of war. Absolutely. And I being a Indian male would not like my country women to get a prisoner of war treatment. True. I don't want to explain anything more than that. Absolutely. আমি থাকতে, why some lady, why not my son? তো
So that is what is my feeling. Somebody might say कि नहीं, but I know you are staying with your men day in and day out. You are bathing with them. You are going to open area for easing out yourself, which is very, such situations, it is slightly difficult for a lady. So I will leave my debate up to that. I don't want to debate on this topic. No. Very, very practical thing. So otherwise, Stop there are fighter pilot is also fighting a battle. RT officer is also fighting, and they're doing a great job. Yes. সব প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ফেমিনিজম চলে না, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্বে এসে পড়েছি। অ্যাকচুয়ালি রাজীব দা বা বিভাস দা, মানে তারা লেফটেন্যান্ট কর্নেল রাজীব ঘোষ, বিভাস রায়চৌধুরী যাই হতে পারেন, কিন্তু আমাদের কাছে পুরোটাই দাদা বলে কাটিয়ে গেলাম। ফলে আমাদের মানে আমরা অনেক কিছু জানলাম, এবং তাই ফর্মালি ধন্যবাদ দেওয়াটা আমার নিজের কাছেই খুব বাজছে। তবে নিঃসন্দেহে আমরা খুব কৃতজ্ঞ যে আমাদের আজকের বিজয় দিবসের অনুষ্ঠানটা আপনারা সফল করতে মানে সাহায্য করলেন বলবো না, সফল করে তুললেন সেটাই বলবো। এবং আমরা আশা রাখছি আরো কিছু এরকম আমরা বাংলায় আলোচনার দিকে যাব, এবং আপনাদের দুজনকেই আমরা আরো অনেকটা সময় দিয়ে অনেকগুলো অনুষ্ঠান করতে পারবো বলে আশা করছি। এবং যে কথাটা রাজীব দা বললেন সেটা দিয়েই আজকে শেষ করব, যে আমাদের যেন আর এরকম রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে না হয়, নো মোর ওয়ার, সেই প্রার্থনা রেখে এবং প্রতিজন শহীদের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা, শহীদ পরিবারের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং যারা অক্লান্ত পরিশ্রমে সেনাবাহিনীতে কাজ করছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমরা 2023 সালের 24 বছরের এই কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় হিন্দ। জয় হিন্দ।